নিজে বিবাহিত হয়ে একজন অবিবাহিত পুরুষকে বিয়ের প্রস্তাব দিতে লজ্জা করে না মিস আনিকা? বাক্যটি বলা ছেলেটির কিছু দূর সামনে একটা মেয়ে ঘাসের উপর বসে আছে, আনমনে বই পড়ছিল। কথাটা শুনেছে কিনা ছেলেটির জানা নেই, কারণ মেয়েটি একবারও তাকায়নি ছেলেটার দিকে, না কোনো প্রশ্ন করেছে। ছেলেটি বিরক্ত হলো। ইগনোর করার কারণ কি এখানে? একটা সাধারণ প্রশ্ন করেছে সে, তার জবাব দিতে এত কিসের কুণ্ঠা? ছেলেটি আরও একবার জিজ্ঞাসা করলো। আমি আপনাকেই বলছি মিসেস আনিকা। এবারও মেয়েটির নড়চড় নেই। ছেলেটি বুঝতে পারছে না মেয়েটি কি বয়রা নাকি কথা বলতে পারে না, বোবা। একবারও সাড়া দিচ্ছে না, শুনতে পাচ্ছে না নাকি শুনতে না পাওয়ার ভান করছে। ছেলেটি আরও একবার ডাকতে যাবে তার আগেই আরেকটি মেয়ে এসে ছেলেটির সামনে দাঁড়ালো। কি চাই? হুট করেই মেয়েটি সামনে চলে আসে, ছেলেটি থতমত খেয়ে গেল। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে জবাব দিল। সামনের মেয়েটি কি বোবা বা বয়রা? মেয়েটি উত্তর না দিয়ে পিছন ফিরে একবার ঘাসে বসে থাকা মেয়েটির দিকে তাকালো। এখনও সে নিশ্চুপ, কোনো নড়চড় নেই। কেন? ও বোবা কিনা জেনে আপনার কি লাভ? ছেলেটি বিরক্ত হলো খুব। আশ্চর্য, এ ভার্সিটির সবাই কি পাগল নাকি? কাউকে কিছু বললে সে উত্তর দেয় না, আবার অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করলে সে উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে। ছেলেটি এবার বিরক্ত হলো। উনি কি বিবাহিত? মেয়েটি এবার চমকালো, আরও একবার ঘাসের উপরে বসে থাকা মেয়েটির দিকে তাকালো। এখনো ওই মেয়েটির কোনো নড়চড় নেই, সে আপন মনে বই পড়ছে। মেয়েটি কি বুঝলো কিনা সে ছেলেটির দিকে তাকিয়ে বলল। আপনার কাকে চাই বলবেন? ছেলেটি উত্তর দিল। মিসেস আনিকাকে। মেয়েটি হাফ ছাড়ল, পরক্ষণে হাসি মুখে জবাব দিল। ভুল নাম্বারে ডায়াল করেছেন মিস আনিকা। ওই যে সামনে দেখুন, মেরুন রঙের থ্রি পিস পরা মেয়েটি, ওই ঘাসের উপর বসে থাকা মেয়েটি মিস আর মিসেস আনিকা নয়। ছেলেটি মাথা চুলকালো। এভাবে না জেনে অন্য একজনকে কি না কি বলে ফেলেছিল সে। দুঃখিত, আসলে আমার শোনা বর্ণনা মতে অনেকটাই এমন ছিল তো, তাই আর কি। মেয়েটি আরও একবার হাসলো। একই বর্ণনার মানুষ অনেক রকম হয় মিস্টার। ছবি দেখে পরবর্তীতে মানুষ খুঁজবেন। ছেলেটি এবার সৌজন্যমূলক হাসলো, পিছনের মেয়েটির দিকে আরও একবার তাকালো, তারপর ওকে দেখিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো। উনি কি বোবা? এবার সামনে থাকা মেয়েটি চোখ রাঙালো। আপনার মনে হয় না আপনি অন্য কারোর ব্যাপারে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছেন মিস্টার? ছেলেটি আরও একবার থতমত খেলো। সত্যিই তো, সে অনধিকার চর্চা করছে কেন? আসলে মেয়েটি একটু আশ্চর্যজনক। যেখানে তার সাথে আলাপ করার জন্য অনেক মেয়ে অপেক্ষায় বসে থাকে, সেখানে সে নিজে যার সাথে কথা বলল সে কোনো উত্তর দিল না, এমনকি একবার ঘুরে তাকালো না পর্যন্ত। আজকাল এমন মেয়েও হয়। দুঃখিত, আপনাদের বিরক্ত করলাম। ধন্যবাদ সাহায্যের জন্য। মেয়েটি নিজের চোখ মুখ স্বাভাবিক করলো। ছেলেটি আর দাঁড়ালো না, সে চলে গেল আনিকা নামের মেয়েটির কাছে। এবার সামনে থাকা মেয়েটি ঘাসে বসে থাকা মেয়েটির কাছে আসলো, পাশে বসলো, বইটির দিকে এবার তাকালো। শার্লক হোমস। হাসলো মেয়েটি। তার বান্ধবী সুযোগ পেলেই তার প্রিয় গোয়েন্দা শার্লক হোমসের বই পড়ে। আরেকবার এই বই পেলে একটা কাহিনী শেষ না হওয়া পর্যন্ত সে কাউকে পাত্তা দেয় না, আর না কারো কথা শুনে। এই জন্য ছেলেটার উদ্ভট কথায় সে কোনো উত্তর দেয়নি। ছেলেটার কথা শুনেছিলি মাইশু? মেয়েটি এখনো উত্তর দিল না, ভ্রুক্ষেপই করল না তার কথার। মেয়েটি আরও এক দফা হাসলো বান্ধবীর কাণ্ডে। ছেলেটা যখন বিবাহিত বলল, আমি তো ভেবেছিলাম এটাই বুঝি তোর ওই। বাকিটুকু আর বলতে পারল না, তার আগেই মাইশা বলে মেয়েটি উঠে দাঁড়ালো। ঘাস থেকে উঠে নিজের জামা ছেড়ে নিল, বইয়ের পাতাগুলো ভালো মতন দেখে নিল, কোনো ময়লা পড়েনি তো। একবার বইয়ের শেষ পাতায় হাত দিয়ে ছেড়ে দিল, নিজের চশমা ঠিক করে নিয়ে জবাব দিল। বেশ ইন্টারেস্টিং একটা পার্ট পড়লাম, দি রিবাউন্ড। শুনতে ভীষণ ভালো লেগেছিল বুঝলি। যাই হোক, কেন খুঁজেছিলে আমাকে ভাবনা? ভাবনা কোমরে হাত দিয়ে হতাশার শ্বাস ফেলল। বুঝতে পারলো মাইশা এতক্ষণ কোনো কথাই শুনেনি। সে বেকার একজনের সাথে কথা বলছিল, মানে এতক্ষণ কি ঘটেছে সে কিছুই খেয়াল করেনি। তার মানে তুই শুনিসনি এতক্ষণ কি হলো? মাইশা প্রতি উত্তর করল না, বিনিময়ে মুচকি হাসি দিল। আকাশের দিকে তাকিয়ে আরও একবার নিজের চশমা ঠিক করলো। নাকের তলা থেকে একটু উপরে চশমাটা ঠিকঠাক করে বসিয়ে ভাবনাকে চোখের ইশারায় আসতে বলল।
ভাবনাও কোনো প্রতিউত্তর করল না। সে জানে রহস্য করা তার বান্ধবীর স্বভাব। সে কোনো কথার উত্তরই সহজে দিতে চায় না। নিজের মনের কথাগুলো প্রাণ খুলে বলতে আজও ভীষণ ভয় পায় সে। আসলে আমাদেরকে অতীত অনেক সময় অনেক কিছু শেখায়, নিজের স্বভাবের বাইরে গিয়ে অনেক কিছু করতে বাধ্য করে। আমরা হয়তো অতীতে একরকম ছিলাম, বর্তমানে আরেক রকম হয়েছি। অনেকের কাছে এই বদল স্বাভাবিক হলেও বদলে যাওয়া মানুষটা জানে তার বদলের কারণ। ক্লাসে চলে গেছে সব, তাই না ভাবনা? মাইশার কথাই ভাবনা উত্তর দিল। অনেকক্ষণ। মাইশা প্রশ্ন করল। তুই যাসনি কেন? উত্তরে ভাবনা কিছু বলল না, নিজের বরাবর স্বভাবের মতন মুচকি একটা হাসি দিল কেবল। মাইশা আর কিছু জিজ্ঞাসা করল না। সে তার উত্তর পেয়ে গেছে যে ভাবনা তাকে ছাড়া কোথাও যেতে চায় না, আসলে ভরসা পায় না। ভাবে মাইশা যদি হারিয়ে যায়, কিন্তু কি করে বোঝাবেও ভাবনাকে? তার প্রাণ ভোমরাকে ছাড়া কি সে পালাতে পারে? আর পালিয়ে বা যাবে কোথায়? তার আপন বলতে যে কেউ নেই, কেউ না। মাইশা ক্লাসরুমে এসেই তার জন্য নির্ধারিত জায়গায় গিয়ে বসে পড়ল। এখানে সে বসে প্রতিদিন। তার জন্য জায়গা বরাদ্দ করে রাখে তার মিত্র, বান্ধব চক্র, গ্রুপের বন্ধু বান্ধবীরা। এমনটা না যে মাইশা জায়গা না পেলে রাগ করে বা সে প্রতিদিন এই জায়গায় বসতে চায়, কিন্তু সে না চাইলেও তার মিত্র বান্ধব তাকে ছাড়বে না, জোর করে হলেও এখানে বসাবে। একদিন একজন মেয়ে ওই জায়গায় ইচ্ছা করে বসেছিল, মাইশাকে বসতে দিবে না তাই। মাইশাও বিনা বাক্য ব্যয়ে অন্য জায়গায় গিয়ে বসেছে। মাইশা ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেও ওর বন্ধুরা নিতে পারেনি। পরের দিন মাইশার বসার জায়গায় চুইংগাম ফেলে রেখেছিল, আর ওই মেয়েটা আরও একবার এসে মাইশার জায়গায়ই বসে পড়েছিল। তারপর আর কি, চুইংগামের জন্য পাওয়া অপমানে ওই মেয়ে পুরো 7 দিন ভার্সিটিতে আসেনি। মাইশা ওদেরকে বকাবকি করলেও ওরা সেটাকে তেমন পাত্তা দেয়নি। মাইশা প্রায় ওদের উপর রাগ করে, কিন্তু তাই বলে কি ওরা দুষ্টুমি করা ছেড়ে দিবে নাকি? মোটেও না। মিত্র বান্ধবকে যে আলাদা করতে চাইবে তারই এমন শাস্তি হবে, দুষ্টু মিষ্টির শাস্তি। বন্ধুদের দেখে ভাবনা ব্যাগ রেখে বলল। মাইশুকে নিয়ে আসলাম, নিচে ঘাসে বসেছিল। উদিত বলল। শার্লক হোমস নিশ্চয়। এই কথার উত্তর ভাবনার আগে মাইশা দিল। সেটা ছাড়া আর কোনো বই আমার সঙ্গে দেখেছিস? আনা কই? তাদের বন্ধু মহলের আরেকজন মেম্বার লিপিকা জবাব দিল। আজকে নাকি ভয়ানক পড়া আছে, তাই ম্যাডাম গেছেন মেকআপ করতে। মেকআপ করলে নাকি তার কোনো কিছু ভয় লাগে না, মনে অনেক প্রশান্তি লাগে। হ্যাঁ, আর আর মেকআপ করা চেহারা দেখলে আমরা ভয়ে পেয়ে যাই। ওয়াহিদের কথায় ওরা সবাই মিলে হেসে উঠল। মাইশা বিরক্তিতে চোর শব্দ করল, মুখে বলল। যে যেটাতে ভালো থাকে তাকে সেটাতে ভালো থাকতে দে না। কি সবাই মিলে আলতু ফালতু কথা বলে মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? মাইশার কথার উত্তরে তাইজিন বলল। শোন, শুধু আমরা না, পুরো ক্লাস ওকে মেকআপ কুইন বলে ডাকে। ওভাবে কুইন বলে মানে ভালো কিছু, ওরাদের তাচ্ছিল্য করে বলে সেটা ওকে কে বোঝাবে? তাইজিনের পিছন থেকে আনাইশার জবাব এলো। কেন রে, তুই ছেলে বলে মেকআপ করতে পারিস না, আর তোকে কেউ মেকআপ কিং বলে না, সেই জন্য বুঝি হিংসা হচ্ছে? উদিত জবাব দিল। ভাগ্যিস মেকআপ করতে পারি না, নইলে তোর মতন পেতনি গ্রুপে আরেকটা হলেই আমার আর এই জীবন টানা সম্ভব হতো না। এই ভার্সিটির ক্লাসেই আমার আত্মা ঘুরে ঘুরে বেড়াতো। আত্মার কথা শুনতেই লিপিকা আড়ষ্ট হয়ে গেল। ভূত প্রেত নিয়ে কথা তার মোটেও পছন্দ না। সব জায়গায় তার এই বন্ধুর দল খালি ভূত প্রেত আত্মা এসব টানে। ওরা তো জানে সে ভয় পায়, তবুও টানে। আরে বাবা, কোথাও কোন ভূত বাবা লুকিয়ে থাকে কে জানে। সে যদি এসব শুনে আর তাদের উপর প্রকট হয় তখন কি হবে? আজ তো কাউকেই রাখবে না, সোজা গলা টিপে মারবে, না হয় ঘাড় মটকাবে। ভেবেই লিপিকার হাত পা ঠান্ডা হয়ে গেল। নিজের অজান্তেই তার হাত তার গলায় চলে গেল। ব্যাপারটা চোখে পড়তেই আনাইশা জিজ্ঞাসা করলো। তোর আবার কি হলো লিপি? লিপিকার হুঁশ আসতেই নিজের গলা থেকে হাত নামিয়ে নিল। উদিতের দিকে একবার কড়া নজরে তাকালো, যার অর্থ সে ভয়ানক অপরাধ করেছে। উদিত বেচারা থতমত খেয়ে গেল। কি এমন বলল বা করলো সে, যার কারণে তাদের ভিতরানি হুট করে তাকে ভয় দেখাচ্ছে? আমি আগেও বলেছি, ভূত প্রেত নিয়ে একদম মজা করবি না। তোদের কি কথা কানে যায় না? যদি এখন কোনো ভূত চলে আসে, কি করবি তোরা? ওদের এইসব অযৌক্তিক কথায় বিরক্ত হলো মাইশা। এরা একটু যুক্তিসঙ্গত কথা তো বলতে পারে না কি? ব্রেন বুদ্ধি তো আর একটারও কম দেয়নি আল্লাহ। দুষ্টামিতেও সবগুলোই সেরা। তাহলে কাজের বেলায় এদের ব্রেন বুদ্ধি কাজ করে না কেন?
তুই ছোট বাচ্চা নস লিপি, ভূত প্রেত বলতে কিচ্ছু নেই, এটা তুইও জানিস। আজ এটা কথা বলে সবাইকে বিরক্ত করিস না প্লিজ। কিন্তু মাইশু, মাইশা লিপিকার দিকে তাকালো। এক তাকানোতেই লিপিকা বুঝলো এখন তার বসে যাওয়া উচিত, নইলে তাকে তার প্রাণের ফ্রেন্ড আর আস্ত রাখবে না। এবার সবাই বস, ক্লাস শুরু হবে তো। আর আনা, একদম যেই সে স্যারের উপর ক্রাশ খাবি না বলে দিলাম। চেনা নেই জানা নেই, সবাই নাকি তার ভালোবাসা। ধুর। আনাইশা জবাব দিল। কেন, অচেনা মানুষকেই তো ভালোবেসে মজা। মাইশা একবার তাকালো তার দিকে, মুখ ঘুরিয়ে বোরির দিকে তাকিয়ে বলল, অচেনা মানুষকে কি ভালোবাসা যায়? এটা কেবল কল্পনাতেই সম্ভব। বাস্তবে ভালোবাসতে হলে মানুষকে চিনতে আর বুঝতে হয়। আচ্ছা, এখন এইসব কথা রেখে ক্লাসে মন দে, ক্লাস শুরু হবে। মাইশার এক কথায় সবাই নিজের খাতা কলম বের করলো। তারা সবাই জানে মাইশা স্যার আসার সময় জেনে রাখে। মাইশা যখন বলেছে স্যার আসছে, তার মানে আসছে। নিজের পাশে বসে থাকা নারীটির অনবরত হাসতে থাকা দেখে নাক মুখ কুচকে ফেলল ঈশাদ। এই অসহ্য গরমে হাতের আইসক্রিমটা যে গলে পড়ে যাচ্ছে সেদিকে খেয়াল নেই সেই নারীটির। সে হেসে চলেছে অনবরত, হাসি থামার নাম নেই কোনো। এবার আর থাকতে না পেরে ঈশাদ বলল, হাসছো কেন তুমি এত? আমি তোমাকে আমার দুঃখের কথা বললাম আর তুমি হাসছো? এটা ঠিক না কণা। কণার হাসি থেমে গেল সাথে সাথে। কথাটা শুনে এমন হাসি পেয়েছিল যে সে ভুলেই গেছিল সে একটা পার্কে আছে, তার আশেপাশে অনেক মানুষ, আর মূল কথা তার হাতের তার প্রিয় আইসক্রিমটা গলে যাচ্ছে। কিন্তু হাসির কথাটা মনে পড়লে তার যে থামতে ইচ্ছা করে না, মনে পড়লেই হাসি পাচ্ছে। আমি কি করব ঈশাদ, আমার ভীষণ হাসি পাচ্ছে। খুব দেখতে ইচ্ছে করছে আমার ভার্সিটি কে সেই মেয়ে যে দ্য গ্রেট ইয়াফি ঈশাদকে অবজ্ঞা করে। তারপর আরও এক দফা হেসে উঠল। হাসতে হাসতে আইসক্রিমও কামড় দিচ্ছে, থেমে থেমে আবার হাসছে, কিন্তু হাসি তার কিছুতেই থামছে না। তবে এখন আর জোরে জোরে হাসছে না, ঠোঁট চেপে হাসছে। কিন্তু একটি কথা মনে পড়তেই হাসি থামিয়ে ঈশাদের দিকে তাকালো, জিজ্ঞাসা করলো, মেয়েটা কেমন দেখতে? ঈশাদ লটকানো মুখটা স্বাভাবিক করে জবাব দিল, খেয়াল করিনি, তবে আনিকার যেমন বর্ণনা দিয়েছিলে শ্যামলা গঠনের, একটু স্বাস্থ্য আছে, অনেকটা সেরকমই। মুখ নিচু করে বই পড়ছিল, তাই বেশি একটা মনে নেই। কণা হালকা হাসলো। অনেকটাই লক্ষ্য করছো দেখছি। কণার কথার প্রতি উত্তরে অভিমান স্পষ্ট। ঈশাদ জানে সে অন্য কাউকে দেখলে কণার ভালো লাগে না। তার ইচ্ছা বিয়ের পর ঈশাদকে বোরকা পরে ঘুরতে নিবে, নইলে এত সুন্দর ছেলেকে নারীরা যে চোখ দিয়ে বারবার গিলে খায়। কিন্তু কণা কি জানে ঈশাদের থেকেও সে বেশি সুন্দরী? এই যে তার গাঢ় খয়েরি রঙের চুল, ফর্সা চেহারা, ঠোঁটের নিচে একটা তিল, তার এই ছটফটে চলন অনেকটাই বিদেশিদের মতন চেহারা। দীক্ষিত ঈশাদ বারবার তার প্রেমে পড়ে, বারবার শুধু তাকেই দেখতে মন চায় তার। সেই হিসেবে ঈশাদের উচিত আরও বেশি পজেসিভ হওয়া কণাকে নিয়ে, কিন্তু কেন জানি সে পারে না। তার ইচ্ছা করে না কণাকে তার মর্জির খাঁচায় বন্দি করতে। সে চায় কণা বাঁচুক, তার নিজের মতো করে বাঁচুক। সে কণার উপর কোনো অধিকার খাটাতে চায় না, যদিও তার কারণটা নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কখনো মনে হয় তার অতীত তাকে অন্য কাউকে অধিকার দিতে দেয় না, আবার কখনো মনে হয় হয়তো কণার সাথে তার কোনো বৈবাহিক সম্পর্ক হয়নি, তাই সে অধিকার দেখাতে পারে না। যেই কাজের জন্য গিয়েছিলে সেটা হয়েছে? ভাবনার জগৎ থেকে বের হয়ে কণার এই কথাই আরও একবার বিরক্তির রেশ ফুটে উঠল ঈশাদের মুখে। ভীষণ বিরক্তিকর একটা মেয়ে এই আনিকা। আমি গিয়ে যখন বললাম যে ও বিবাহিত হওয়া সত্ত্বেও কেন তোমাকে প্রস্তাব দিয়েছে আমাকে বিয়ের কথা বলার জন্য, তখন উত্তরে বলল ওর ডিভোর্স হয়ে গেছে, ছেলেটাকে নাকি তার পছন্দ না, তাই সে তার বিয়েকে ইগনোর করে ডিভোর্স নিয়ে চলে এসেছে। এখন আমাকে তার মনে ধরেছে, আর আমাকে তোমার সাথে দেখেছে বলে তোমাকে প্রস্তাবটা দিয়েছে। কিভাবে বুঝিয়ে যে আমি ম্যানেজ করেছি আমি জানি। যখন বললাম আমার বিয়ে ঠিক করা আছে, তখন চুপ করে গেছে। তার আগে তো মানবে না। ঈশাদের কথায় কণা চমকে তাকালো তার দিকে। কার সাথে বিয়ে ঠিক আছে সেটা কি বলেছো? কণার প্রশ্নে তার আড়ালে ঠোঁট টিপে হাসল ঈশাদ। সে জানে কণা তাদের এই সম্পর্ককে প্রকাশ্যে আনতে চায় না। লোকের নজরকে কণা বড্ড ভয় পায়। সে চায় বিয়ের দিন সবাইকে জানাতে, তার আগে নয়। ফ্যামিলির বাইরে, এমনকি নিজের বেস্ট ফ্রেন্ডদেরও বলেনি সে। ভীষণ ইনসিকিউর ফিল করে সে ঈশাদকে নিয়ে। এ নিয়ে ঈশাদের প্রায় অভিমান হয়। তার ভালোবাসা কি কণাকে কোনো নিশ্চয়তা দিতে পারে না? কিসের এত ভয় তার? কেন সে বিশ্বাস করতে পারে না তাকে? কেন ভরসা করতে পারে না তাদের সম্পর্ককে? ঈশাদ জবাব দিল,
বলিনি, তোমার অনুমতি না নিয়ে বলবো না, কথা দিয়েছি তো। স্বস্তির নিঃশ্বাস ফেলল কণা। এই খোলামেলা নিজেদের জীবন কাহিনী বলার যুগে সে তার প্রিয় মানুষটাকে আড়ালে রাখতে চায়। কি দরকার অন্যের কাছে নিজের সম্পর্কে বলা? যারাই নিজের ভালোবাসা জাহির করতে গেছে দিন শেষে তারা খুব বাজেভাবে ঠকেছে। কেউ ছেড়ে গেছে তো কেউ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। কণাকে নিশ্চুপ দেখে হাত দিয়ে খোঁচা দিল ঈর্ষাদ। ঈর্ষাদের কাণ্ডে হাসলো কণা। ছেলেটা পুরো দুনিয়ার কাছে গম্ভীর রাগী হলেও তার কাছে একদম বাচ্চা। দুষ্টামি, খুনসুটি, রাগ, অভিমান সব শুধু কণাকেই ঘিরে। এই ছেলেটাকে কিভাবে হারাতে দিবে সে? কিভাবে মানুষের নজরে পড়তে দিবে সে? কিছু ভাবছো? কণা হাসলো। তোমার ঠোঁটের কোণে আইসক্রিম লেগে আছে তো, মুছে নাও। ঈর্ষাদ হাত দিয়ে সেই জায়গায় ছোঁয়ার আগে কিছু একটা ভেবে আর দেখল না, নিজের মুখটা এগিয়ে দিল কণার দিকে। কণা আরও একবার হাসলো, প্রশান্তের হাসি। নিজেকে আজ সত্যি ভাগ্যবতী মনে হচ্ছে তার। কণা ঈর্ষাদের না বলা কথা বুঝে নিল। ব্যাগ থেকে রুমাল বের করে ঈর্ষাদের ফর্সা মুখের ঠোঁটের কোণে লেগে থাকা আইসক্রিমটা মুছে দিল। ঈর্ষাদ মুচকি হাসলো, বলল, এখন তবে যাওয়া যাক। কণা সম্মতিস্বরূপ উঠে দাঁড়িয়ে নিজের হাত এগিয়ে দিল। ঈর্ষাদ মুচকি হেসে তার ভালোবাসার মানুষটির হাত ধরল। একসাথে তাল মিলিয়ে আর গল্প করতে করতে বাকিটুকু সময় কাটাতে লাগলো। মাসে এসেই বিছানায় গায়ে নিয়ে শুয়ে আছে মাইশা। না চাইতেও ভীষণ ক্লান্ত লাগছে তার। বাস্তবতার ভিড়ে নিজেকে লুকাতে লুকাতে সে বড্ড ক্লান্ত। শারীরিক ক্লান্ত সহ্য করা গেলেও মানসিক ক্লান্তি সহ্য করা যে বড্ড কঠিন। ঠোঁট হালকা নেড়ে নেড়ে বিড়বিড় করে মাইশা বলল, এই চেনা অচেনার ভিড়ে চেনা মানুষটাকেও বড্ড অচেনা মানুষের কাতারে ফেলতে বিরক্তিকর লাগে। নিজের অতীত বারবার যেন পিছু রাখছে, টেনে হিচড়ে নিয়ে যেতে চাইছে তার কাছে। আর আমি সেই পিছু ডাক থেকে মুক্তি পেতে ব্যর্থ চেষ্টা করছি। দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো মাইশা। এমন সময় দরজায় টোকা পড়ল। মাইশা জিহবায় কামড় দিল। আজকে সে ভুলেই গেছে এসে তার বোনের সাথে দেখা করার কথা। প্রতিদিন এসে এসে সবার আগে বোনের সাথে কথা বলে, কিন্তু আজকে ভাবতে ভাবতে আরও একবার দরজায় টোকা পড়ল। মাইশা গায়ে ওড়না দিয়ে দরজা খুলে দিল, যা ভেবেছিল তাই। বোনকে দেখে মুচকি হাসলো সে। তার বোন মুখ লটকিয়ে দাঁড়িয়ে আছে। মাইশা বুঝেছে আজকে বোনের অভিমান হয়েছে অনেক। কি হয়েছে সৃজনী? সৃজনী কিছু না বলে ঘরে ঢুকে গেল। বিছানায় বসে পা দোলাতে লাগলো বাচ্চাদের মতন। কে বলবে মেয়েটা কলেজ পড়ে, সম্ভবগুলো এখনো বাচ্চাদের মতন করেও। যত মান অভিমান সব কিছু সে তার বোন ছাড়া কাউকে বলে না। একাকিত্বের এই জীবনে এই বোনটা তার সব। অভিমান হয়েছে? সৃজনী কিছু না বলে নিজের দুই বেনি ঝুলাতে ঝুলাতে মাথা নেড়ে হ্যাঁ বলল। মাইশা মুচকি হাসলো। সরি তো, আসলে আজকে আমি ভুলেই গিয়েছিলাম এসে দেখা করার কথা। ভীষণ ক্লান্ত ছিলাম তো। দাঁড়া, তোর মন ভালো করার ওষুধটা দিয়ে আমি। সাথে সাথে হাসি ফুটে উঠল সৃজনীর মুখে। মাথা নেড়ে হ্যাঁ বলল, যার অর্থ তাড়াতাড়ি দাও। মাইশা ব্যাগে হাত দিতে যাবে এমন সময় তার মনে পড়ল সে আজকে দোকানে দাঁড়াতে ভুলে গেছিল। ভার্সিটি থেকে সোজা বাসায় চলে এসেছে। মুখ কুচকে নিজেকে কিছুক্ষণ বকলো মাইশা। এখন কি হবে? তার বোন তো এমনি ভীষণ অভিমানী। তার উপর আজকে মাইশা বোনকে রাগিয়ে দিয়েছে। এখন যদি চকলেটও না পায় তাহলে তো। কি হলো আপু, দাও। সৃজনীর দিকে অপরাধীর মধন মুখ নিচু করে তাকালো মাইশা। এখন নিশ্চিত তার বোন বাড়ি মাথায় করবে। মাইশা কিছু বলতে যাবে তার আগেই ভাবনার গলা ভেসে আসলো, তোর বোন আসেনি, আজকে আমি এনেছি। সৃজনী দরজায় দাঁড়িয়ে থাকা ভাবনার দিকে তাকালো। মুচকি হেসে তার কাছে গেল। একজন আনলেই হবে ভাবনা আপু, তোমরা দুজনেই তো আমার বোন। সৃজনী আর মাইশা হাসলো। বোনের দিকে তাকিয়ে মাইশা ভাবছে মেয়েটা সত্যিই বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। বাচ্চামি করছে, তবে ওর মধ্যে পরিণত স্বভাবটাও অনেক আছে। নিজের অভিমান ভুলে কি করে পরিস্থিতি স্বাভাবিক করতে হয় সেটা সে জানে। সত্যি অনেকগুলো বছর পেরিয়ে গেছে। তুই এখন ঘরে যা সৃজনী, তোর আপুর সাথে আমার কিছু কথা আছে। সৃজনী কোনো কিছু না বলে মুচকি হেসে বেরিয়ে গেল। পার্থিব প্রশ্ন করে কাউকে বিরক্ত করার মেয়ে সে নয়। আর না সে কারো ব্যক্তিগত জীবনে বেশি নাক গলায়। তার রাগ জেদ অভিমান বেশি হলেও সবকিছু তার আপুর জন্য। অন্য কাউকে এসব সে দেখায় না। কিছু বলবি ভাবনা? ভাবনা এসে মাইশাকে টেনে বিছানায় বসালো। তারপর নিজে তার পাশে বসলো। মাইশার থুতনিতে হাত রেখে মুখটা এইদিক ওইদিক করে দেখলো। মাইশা ভ্রুকুচকে তাকালো তার দিকে, বোঝার চেষ্টা করছে ভাবনার কাণ্ড। কি করছিস?
ভাবনা মাইশার মুখ ছেড়ে দিল, হতাশার শ্বাস ফেলে বলল, তোর মন পড়ার চেষ্টা করছি, আজকে তোর কি হয়েছে জানার চেষ্টা করছি। মাইশা চশমাটা ঠিক করে দাঁড়িয়ে গেল। হঠাৎ আমাকে বোঝার চেষ্টা করার কারণ? ভাবনার জবাব দিল, আজকে তো কিছু একটা হয়েছে। সব ক্লাস শেষ না করে চলে আসা মেয়ে তো তুই নোস, তার উপর সৃজনীর জন্য চকলেট আনতেও ভুলিস না। আজকে ক্লাসে দেখলাম মন মরা, কিছু একটা তো হয়েছে। এখন আমি জানি তুই বলবি না কি হয়েছে, তবুও বোকার মতো জিজ্ঞাসা করছি কি হয়েছে তোর। মাইশা হাসলো, ভাবনার পাশে গিয়ে আরো একবার বসলো, ভাবনার হাতে হাত রাখলো। ভাবনাও উৎফুল্ল মনে মাইশার হাতে হাত রাখলো। তার কেন জানি মনে হলো আজকে আর মাইশা কথা লুকোবে না, ঠিক বলবে তার মন খারাপের কারণ। ভাবনা সে খুশিতে মাইশার হাতে হাত রাখলো, অধীর আগ্রহে শোনার অপেক্ষায় তাকিয়ে রইল মাইশার দিকে। কিন্তু ভাবনার আগ্রহে এক বালতি পানি ঢেলে মাইশা বলল, কে বলেছে তুই আমাকে বুঝিস না? তুই আমাকে সব থেকে ভালো বুঝিস। আমিও অবশ্য তোকে কিছু কিছু বুঝি। এই যে ক্লাসে পড়া বাদ দিয়ে তুই আমার দিকে খেয়াল করলি, সৃজনীর জন্য চকলেট কিনতে গিয়ে তুই এক গাদা আইসক্রিম খেয়ে ফেললি, এগুলো আমি বুঝেছি। এখন কথা হলো, মামুনি যদি এইগুলো জানে তোর কি হবে বুঝতে পারছিস? ভাবনা চমকে মাইশার হাত ছাড়িয়ে নিল, হেঁচকি তুলতে তুলতে জবাব দিল, তুই কি আমার উপর নজরদারি করিস? কি করে জানলি আমি আইসক্রিম খেয়েছি? মাইশা বুঝলো ঠিক জায়গায় আঘাত করেছে সে। ভাবনার ঠান্ডা লেগেছে, তাই ওর মা ওকে ঠান্ডা খেতে বারণ করেছে। আর মাইশা তো আছেই, মাইশার উপর দায়িত্ব দিয়েছে ব্যাপারটা দেখার। কিন্তু আজকে যেহেতু মাইশা তাড়াতাড়ি চলে এসেছে, সেই সুযোগ যে এই মেয়ে নিয়েই ছাড়বে সেটা মাইশা জানতো। আন্দাজেই বলেছে কথাগুলো, তবে কাজে লেগে যাবে ভাবেনি। সত্যি কথা জানতে নজরদারি করা লাগে না, একটু ট্রিক খাটাতে জানলেই হয়। ভাবনা বোকা বোকা হাসি দিয়ে মাইশার সামনে কান ধরে বসে গেল, কিউট ফেস করার চেষ্টা করে বলল, সরি মাইশু, আর হবে না, এবারের মতো মাফ করে দে, মাকে বলিস না প্লিজ। মাইশা কিছু বলবে তার আগেই দরজার পাশ থেকে আওয়াজ এলো, কে কি বলবে শুনি। ভাবনা পিছনে না তাকিয়ে বুঝে গেছে এটা তার গর্ভধারিণী মা। নিশ্চয়ই হাতা খুন্তি নিয়ে এখন তাড়া করবে তাকে যদি মাইশা সব বলে দেয়। মাইশা মুচকি হেসে ভাবনার দিকে তাকিয়ে ভ্রু নাচালো, যার অর্থ এবার কি করবি তুই। ভাবনাও ইনোসেন্ট মুখ করে মাইশাকে ইশারায় কিছু বলতে মানা করলো। মাইশা ভাবনার মায়ের কাছে গেল। কিছু হয়নি মামুনি, আমি আছি তো, তুমি আমার ভরসা করো না। আমি কোনো কিছু করতে দেব না ভাবনাকে, ওই একটু আমাদের মধ্যে কথা আর কি। ভাবনার মা মুচকি হেসে মাইশার গালে হাত রাখলো। তুই যে আমার আরেক মেয়ে, তোকে বিশ্বাস না করে কোথায় যাই বল? এখন দুজনে ফ্রেশ হয়ে নে, খাবার দিয়েছি, তাড়াতাড়ি আসবি কিন্তু। মাইশা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ভাবনার মা চলে যেতেই ভাবনা মাইশাকে ঝাপটে ধরলো। মাইশাও এসে ভাবনাকে জড়িয়ে ধরলো, মুখে বলল, এই শেষ, আর কিন্তু খাবি না। ভাবনা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ভাবনা আর মাইশার রাস্তায় দাঁড়িয়ে আছে তার বন্ধু বান্ধবের অপেক্ষায়। আজকে সবাই একসাথে ভার্সিটি যাবে। অবশ্য এটা নতুন নয়, প্রায়ই তারা একসাথে যায়। হ্যাঁ, মাঝে মাঝে মাইশা ভাবনাকে ছেড়ে আগে চলে যায়, কারণ ভাবনা ঘুম থেকে অনেক দেরিতে ওঠে। তবে আজকে ভাবনা সৃজনীকে বলে রেখেছিল সে যেহেতু চকলেট দিয়েছে তার বিনিময়ে তাকে ডাক দিয়ে নিতে। সৃজনী চকলেটের দরুন কাজটা করে দিয়েছে। সৃজনীকে দুজন মিলে কলেজে রেখে এসে রাস্তায় অপেক্ষা করছে বাকিদের আসার জন্য। অবশ্য দাঁড়ানোর কোনো কারণ নেই, ভার্সিটি বেশি দূর নয়। কিন্তু ওই যে বন্ধুত্বের জন্য মানুষ সবই করতে পারে, সেইখানে এটা তো কেবল অপেক্ষা। গাড়ি নিয়ে সেই রাস্তা দিয়েই যাচ্ছিল ঈশাদ। আবার কালকে সেই পার্কে যাচ্ছে কণার সাথে দেখা করতে। এটা তাদের নিত্যদিনের রুটিন। কণা এই সময় কোনো ক্লাস থাকলে সেটা না করে ঈশাদের সাথে দেখা করতে যায়। আর ঈশাদ তো সবসময় ফ্রি, সে প্রস্তুত হয়ে থাকে কখন কণা তাকে ডাকবে আর কখন সে কণার সাথে দেখা করবে। রাস্তায় যেতে যেতে প্রতিমধ্যে সেই দিনের সেই ঘাসে বসে থাকা মেয়েটি আর তার সামনে আসা মেয়েটিকে দেখে দাঁড়িয়ে গেল ঈশাদ। দূর থেকে দেখেও ঠিক বোঝা যাচ্ছে ডান পাশে মেয়েটি সেই মেয়েটিকে তাকে ইগনোর করেছিল সেই দিন। আজকেও পথের মধ্যে নিশ্চুপ হয়ে দুজন দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওই মেয়েটা কি সত্যি কথা বলতে পারে না? ঈশাদের কেন জানি ভীষণ জানতে ইচ্ছা করছে। সে গাড়ি দাঁড় করালো সাইডে, তারপর রাস্তা পার হয়ে ভাবনা আর মাইশার সামনে গিয়ে দাঁড়ালো। মাইশা আশেপাশে দেখছিল, হুট করে তার সামনে চলে আসে। প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও সেদিনে সেই ছেলেটা বুঝতে পেরে ভ্রুকুচকে তাকায় সে।
হ্যাঁ, সেদিন সে খেয়াল করেছিল ছেলেটাকে। অবশ্যই সে সাড়া দিত, কিন্তু ছেলেটা তো অন্য কাউকে ডেকেছে, তাকে তো ডাকেনি। সে কেন নিজের পড়া রেখে সাড়া দিবে? ভাবনা মাইশার একটু সাইডে ছিল। মাইশা হাত ধরে টান দিতেই ভাবনার নজর ছেলেটির দিকে গেল। সে কোমরে হাত দিয়ে চেনার চেষ্টা করলো। সেই দিনের সেই ছেলেটা বুঝতে পেরেই বলল, কি চাই? ঈশাদ নির্দ্বিধায় উত্তর দিল। আপনার ফ্রেন্ড বোবা কি না সেটা জানতে চাই। ঈশাদের প্রশ্নে মাইশা ভাবান্তর না হলেও ভাবনা ভাবতে লাগলো কার কথা বলছে। কার কথা বলছেন আপনি? ঈশাদ আঙ্গুল দিয়ে তার সামনে থাকা মেয়েটির দিকে তাক করলো। মাইশাকে দেখিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, উনি। ভাবনা বুঝতে পারলো হাসি মুখে মাইশা কথা বলতে পারে এটা বলতে যাবে তার আগেই মাইশার চোখে চোখ পড়লো। মাইশা মাথা হালকা নেড়ে না বুঝালো, মানে সে চায় না তার ব্যাপারে কাউকে কিছু বলতে। ভাবনাও বুঝে গেল। সেও হাসি হাসি মুখে কঠোর করার ব্যর্থ চেষ্টা করে বলল, আপনার কি দরকার মশাই? প্রথম দেখাতেই দেখলাম ও কথা বলছেন না, এখনো দেখছেন কথা বলছেন না, তাহলে কি বোঝা যায়? ঈশাদ উত্তর দিল। ও বোবা সেটা বোঝাই যায়। ভাবনার এবার সত্যিই রাগ হলো। তার বেস্ট ফ্রেন্ডকে বোবা বলছে, কত বড় সাহস! শুধু বোবা কেন হবে? তার অর্থ ও আপনার সাথে কথা বলতে চায় না, ইন্টারেস্ট নয়, বুঝলেন? মাইশা নির্বিকার দাঁড়িয়ে এদিক ওদিক দেখছে। ঈশাদ দু একবার তাকালেও সে একবারও তাকায়নি। ঈশাদের রাগ লাগলো। তার সাথে কথা বলার জন্য মেয়েরা লাইন ধরে থাকে। তাকে দেখে সব নারী থমকে যায়, সেখানে এই মেয়ে তাকে পাত্তাই দিচ্ছে না। এমন তো না যে সে বিশ্ব সুন্দরী, আহামরি সুন্দরীও না, তবুও এত কিসের তেজ? ঈশাদ আরও কিছু বলবে তার আগেই তাদের মিত্র বান্ধব চক্রের বাকি সদস্য চলে আসলো। ওয়াহিদ এসেই সবার আগে ভাবনার মাথায় ঠোকর মারলো। ভাবনা বিরক্তিতে শব্দ করলো, রাগী চোখে তাকালো ওয়াহিদের দিকে। ওয়াহিদ বলল, কার সাথে কথা বলছিস? কেউ নেই। ঈশাদ নিরুত্তর দাঁড়িয়ে আছে। ভাবনা ঈশাদের উত্তর দেওয়ার আগেই ওর দিকে তাকিয়ে বলল, কে যে চিনি না, চল তোরা ভার্সিটি যাই। মাইশু চল তো। ভাবনা মাইশাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো ভার্সিটির দিকে। পিছু পিছু ওয়াহিদ, আনাইশা, লিপিকা, তাইজিন, উদিত সবাই আসছে। ঈশাদ বোকা বনে গেল। আশ্চর্য, এই ছেলে মেয়েগুলোর মধ্যে কি সামান্য ম্যানার্স নেই? ভদ্রতা কি এরা এখন ভুলতে বসেছে? ওরা কি জানে না ঈশাদ ওদের ভার্সিটির স্টুডেন্ট ছিল, এখন বেরিয়ে গেছে, মানে ওদের থেকে অনেক বড়। ওরা হয়তো সেকেন্ড থার্ড ইয়ার, কিন্তু ঈশাদ আজ থেকে 2 বছর আগে এসে বেরিয়ে এসেছে। ঈশাদ রাগে গজগজ করতে করতে গাড়ির দিকে যাচ্ছে। এমন সময় আরও একবার পিছু ফিরে মাইশাকে দেখলো। ওরা দৃষ্টির আড়ালে চলে গেছে। বাহ, এত জোরে হাঁটে! মাইশু মানে মাইশা, নট ব্যাড। নিজের সানগ্লাসটা চোখে লাগিয়ে গাড়িতে বসে ছুটল গাড়ি নিয়ে পার্কের দিকে। সেখানে তার প্রিয়তমা তার জন্য অপেক্ষা করছে। যে কিছু দূর এসে মাইশা ভাবনার হাত আরেক হাত দিয়ে সরিয়ে দিল। সেখানে দাঁড়িয়ে গেল। ভাবনা মাথা নাড়িয়ে কি হয়েছে ইশারে জিজ্ঞাসা করলো। মাইশা ফুলো নাক নিয়ে বলল, তুই ওই ছেলের সামনে আমার নাম বলি কেন? ভাবনা জিহবা কাটলো। সে তো খেয়ালই করেনি। বাইরের কারো সামনে মাইশা নিজের নাম উচ্চারণ করতে নিষেধ করে দিয়েছিল। তার এটা পছন্দ না যে বাইরের কেউ তার নাম জানুক। অবশ্য ও কেন চায় না সেটাও ভাবনা জানে। কিন্তু এখন কি হবে? কই, ভাবনা ভেবেছিল আজকে মাইশার সাহায্য করেছে, ওর কাছে আইসক্রিম খাওয়ার পারমিশন চাইবে। সেটা তো আর হবেই না। উল্টো কালকের আইসক্রিম খাওয়াটা মাকে বলে না দিলেই হয়। মানে ভুল করে ফেলেছি মাইশু। মাইশার চোখ রাঙালো। উদিত হেসে উঠল। এই মেয়েকে যেইটা করতে না করবি সেইটা আরও বেশি বেশি করে করবে। দীপিকা বলল, আরে সেসব বাদ দিয়ে যেটা বলতে এসেছিলাম সেটা বল না। মাইশা ভাবনার দিক থেকে চোখ সরিয়ে ওদের দিকে নজর দিল। কি বলবি তোরা? আনাইশা বলল। উদিত বলবে। মাইশা উদিতের দিকে তাকালো। উদিত আগে নিজের শুকনো গলার ঢোক গিলে ভিজিয়ে নিল। শ্যামলা মুখে কিঞ্চিত হাসি ফুটানোর চেষ্টা করে বলল, আসলে মাইশু, আজকে তো আমাদের বেশি ক্লাস নেই, মানে ইম্পর্টেন্ট ক্লাস নেই, তাই ভাবছিলাম আজকে একটু পার্কের দিকে ঘুরতে গেলে হতো না, ক্লাস না করে। আসলে এমনি এমনি বলছি না, ওয়াহিদ আমাদের আজকে খাওয়াবে, তাই আর কি যেতাম ওইদিকে। অনেক ফাস্টফুড তো পাওয়া যায়, তাই না? মাইশা 2 হাত একসাথে এনে বুকে গুছল। কোন খুশিতে খাওয়াবি তুই ওয়াহিদ? ওয়াহিদের উত্তর দেওয়ার আগেই তাইজিন বলল, ওর মেয়ের বোন হয়েছে। সাথে সাথে সবাই বড় বড় চোখ করে তাকালো তাইজিনের দিকে। কি বলেছে বুঝতে পেরেই তাইজিন সাথে সাথে বলল, না মানে ওর বোনের মেয়ে হয়েছে। ওয়াহিদ তাইজিনের কথাই সাথে সাথে বিষম খেল।
তাইজিন সবার দিকে তাকিয়ে দেখলো সবাই তার দিকে এখনো বড় বড় চোখ করে তাকিয়ে আছে। মাইশা চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। তাইজিন বুঝলো না, ও তো এদের হেল্প করতে চাইলো, এরা তাহলে এমন করছে কেন? পরক্ষণে ভেবে মনে পড়লো ওয়াহিদের তো কোনো বোনই নেই। মনে পড়তেই সবার দিকে তাকিয়ে বোকা বোকা হাসি দিল। উদিতের দিকে তাকিয়ে ইশারায় বোঝানোর চেষ্টা করলো যেন ও বিষয়টা ম্যানেজ দেয়। উদিত মাইশার দিকে তাকিয়ে বলল, ওর খালাতো বোনের আর কি? সবাই সমস্বরে হ্যাঁ হ্যাঁ বলে উঠল। মাইশা বলল, ওর খালাতো বোন হয়, তার জন্য ও কেন ট্রিট দিবে? ওর খালাতো বোন দিবে, নিজের বোন হলে না হয় বুঝতাম, কিন্তু ওয়াহিদ কবে থেকে আমাদের এই সূক্ষ্ম বিষয়ে ট্রিট দেওয়া শুরু করলো? সে যাই হোক, বাড়তি খরচ করবি না, মা বাবা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে, আমাদের এইসব খাওয়ানোতে সেটা অপচয় করার কোনো দরকার নেই। সবাই মিলে ওয়াহিদকে গুতালো, কারণ যে খাওয়াবে সে কোনো কথাই বলছে না দেখে মাইশা আরো বেশি নিষেধ করছে। অবশেষে বাধ্য হয়ে ওয়াহিদ বলল, মানসু প্লিজ রাজি হয়ে যা, আমি তো সহজে খাই না, ওরাই তো বলল। আজকে যেহেতু খাওয়াতে চাচ্ছিস, আর না হয় করিস না। ভাবনা গিয়ে মাইশাকে জড়িয়ে ধরলো। সাথে ছিল আনাইশা আর লিপিকা। ওরা তিনজন মিলে মাইশাকে প্লিজ প্লিজ বলতে লাগলো। মাইশা আর কি করবে, অগত্যা রাজি হলো। সবাই মিলে ছুটলো একসাথে পার্কে খাওয়ার খেতে আর ঘুরতে। কিছুক্ষণের মধ্যে পৌঁছেও গেল তারা। আনাইশা নিজের মেকআপটা আরও একবার আয়নায় দেখে ভিতরে গেল। লিপিকা মাইশা ভাবনা আগে আগে হাঁটছে, তার পিছনে আছে ওয়াহিদ, তাইজিন, উদিত। সবার পিছনে আছে আনাইশা, মেকআপ দেখছে তো তাই। সবার আগে ওদের সামনে পড়লো ফুচকার দোকান। লিপিকা তো কারো কোনো বাধা না শুনেই দৌড়ে গেল ফুচকার দোকানে। কারো কোনো পারমিশন না নিয়ে এসে 7 প্লেট ফুচকার অর্ডার দিয়ে দিল। লিপিকার অর্ডার শুনে ওয়াহিদ ছুটে এসে ওকে বকা শুরু করলো। কিরে তুই তো এক জায়গায় এই আমার সব টাকা খরচ করে নিবি মনে হচ্ছে, আমাকে কি ফকির বানানোর ফন্দি আটকেছিস? তারপর পাশে দিয়ে উদিতের কানে কানে বলল, শোন, একে তো আমার খাওয়ানোর কোনো প্ল্যান ছিল না, তারপর তোরা জোর করে ফাঁসালি ভালো কথা, কিন্তু এবারও আমার পকেটের কথা ভাবছিস না। তাড়াতাড়ি এই মেয়েটাকে আটকা, নইলে আমি মানসিকে বলবো তোরা মিথ্যা কথা বলছিস। পাশ থেকে ভাবনা জবাব দিল, মাইশাকে কিছু বলিস না, বিশ্বাস কর আমাকে আস্ত রাখবে না। মাইশা এদের গুজুর গুজুর দেখে বিরক্ত হলো। তোরা জানিস না যেখানে বেজোড় মানুষ থাকে সেখানে নিজেদের মধ্যে গুজুর গুজুর করতে নেই? কি কথা বলছিস তোরা? ভাবনা ওয়াহিদের থেকে সরে গিয়ে কিছু বলবে তার আগে মাইশা আবারও জিজ্ঞাসা করলো, কি হয়েছে ওয়াহিদ, কোনো সমস্যা? ওয়াহিদ আমতা আমতা করে বলল, না কিছু না, আসলে এমনি আর কি। মাইশা কিছু একটা আজ করে বলল, তোদের সবাইকে আমি 2টা অফার দিচ্ছি। প্রথমটা হচ্ছে শুধু ফুচকা, আর দ্বিতীয়টা ভেলপুরি আর হাওয়াই মিঠাই। বল কোনটা নিবি? আনাইশার ভেলপুরি ভীষণ পছন্দ, আর ভাবনার হাওয়াই মিঠাই। তবে লিপিকার ফুচকাকেও তো তুচ্ছ করা যায় না। সবাই মিলে গভীর চিন্তায় পড়ে গেল। ওয়াহিদ হাসলো। মেয়েটা তাদের ফ্রেন্ড সার্কেলের সবাইকে বুঝতে পেরেছে যে ওয়াহিদের কাছে এত টাকা নেই, তাই এই অফার দিয়েছে। কারণ এরা যা ফুচকা খাওয়ার পর বলবে আরও খিদে পেয়েছে। সবাই চিন্তায় পড়ে গেল। ফাইনালি লিপিকা বলল, ফুচকা আমি কিছুদিন আগেই খেলাম, এর থেকে চল দ্বিতীয় অফারটা নেই। সাথে সাথে সবাই চিল্লিয়ে উঠল। উৎফুল্ল মনে সায় দিল লিপিকাকে। মাইশা হাসলো। তারপর সবাই মিলে দল বেঁধে গেল ভেলপুরির দোকানে। সেখানে ভেলপুরি খেতে খেতে সবাই বিভিন্ন গল্প করছে। হুট করে আনাইশা কিছু একটা দেখে চিল্লিয়ে উঠল। সবাই চমকে উঠল ওর চিৎকারে। তাইজিন জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? গরুর মতো চিল্লাচ্ছিস কেন? আনাইশা কিছু না বলে আঙ্গুল দিয়ে তাদের থেকে সামান্য দূরের বেঞ্চিতে একটা কাপলকে দেখিয়ে দিল। ছেলেটাকে তারা চিনতে না পারলেও পাশের মেয়েটাকে চিনল। উদিত বলল, আমাদের সিনিয়র কণা আপু না, সাথে ছেলেটাকে চেহারাটা তো বোঝা যাচ্ছে না। লিপিকা বলল, শুনেছিলাম আপু নাকি প্রেম করে না, ভীষণ ভদ্র। এই তার ভদ্রতার নমুনা? স্যাঁ। ভাবনা লিপিকার কথায় ফিক করে আসলো। লিপি, তোর কথাবার্তা সেই আদিকালের মা খালাদের মতো লাগছে। আরে এখনকার যুগে এইসব স্বাভাবিক ব্যাপার। আনাইশা বলল, স্বাভাবিক, কিন্তু এই মেয়ে নিজের ভদ্ররূপ দেখিয়ে কত ছেলেকে ঘায়েল করে, এই ব্যাপারটা একটু বুঝে নিতে হবে না? তার পেটে পেটে আসলে কি চলে? এই চল তো লিপি। আনাইশা লিপিকে টেনে নিয়ে গেল। পিছনে ছুটল ওয়াহিদ, তাইজিন আর উদিত। ওদেরও জানার আগ্রহ হচ্ছে। ভাবনাও মাইশাকে টেনে নিতে লাগলো, কিন্তু মাইশা হাত আটকে দিল। বলল,
কি দরকার অন্যের ব্যাপারে, ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর? বাদ দে না। ভাবনা বাধা মানল না, সে নিজেও দৌড়াতে লাগলো, সাথে মাইশাকেও দৌড়ে নিতে লাগলো। হুট করে এতগুলো ছেলে মেয়ের দৌড় একসাথে দৌড়ে সামনে আসতে দেখে ঘাবড়ে যায় কণা। তড়িৎ গতিতে উঠে দাঁড়ায় ঈর্ষাদকে নিয়ে। একটু বোঝার চেষ্টা করে ছেলে মেয়েগুলো কেন এদিকে আসছে। খেয়াল করে দেখতেই বুঝে যায় এরা ওর ক্যাম্পাসের জুনিয়র, 3rd ইয়ারের স্টুডেন্ট সব। কিন্তু এরা এখানে কেন? এখন ক্লাস টাইম, তাই বেশি কেউ এখন আসে না এদিকে। সেজন্যই তো কণা এই সময় আসে ঈর্ষাদের সাথে দেখা করতে। সেখানে এরা এই সময়, কণার মনে পড়লো ওর সাথে ঈর্ষাদ আছে, কিন্তু ওরা হয়তো দেখে ফেলেছে ওকে, চাইলেও লুকাতে পারবে না। কিন্তু এখন ঘাবড়ে গেলে তো ওরা আরও সন্দেহ করবে। এই ভেবে কণা নিজের মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো। ওরা সামনে দাঁড়াতেই হাসি হাসি মুখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার তোমরা এখানে? ওয়াহিদ আগে উত্তর দিল, হ্যাঁ, আসলে কণা আপু আজকে ক্লাস কম তো, তাই এসেছি। কণা এর বদলে কোনো প্রশ্ন করলো না, কারণ সেও তো ক্লাস বাদ দিয়েই এখানে এসেছে। এখন কিছু বলতে গেলে উল্টো প্রশ্ন করবে যে কেন এসেছে এখানে ও। তাই সৌজন্যমূলক হাসি দিয়ে আবার বলল, ও আচ্ছা, আমিও এসেছি আমার কাজিনকে নিয়ে ঘুরতে। বলে ঈর্ষাদকে দেখিয়ে দিল। ঈর্ষাদের ভাবান্তর হলো না, এটা নতুন কিছু না। যতবারই এরকম সিচুয়েশন এসেছে ঈর্ষাদকে কণার ভাই, বোনের স্বামী, বান্ধবীর স্বামী, কাজিন অনেক কিছু হতে হয়েছে। এ আর নতুন কিছু না। হুট করে ঈর্ষাদের চোখ গেল সবার পিছনে দাঁড়িয়ে থাকা মাইশা আর ভাবনার দিকে। ভাবনা মাইশাকে কিছু একটা বুঝাচ্ছে, আর মাইশা বারবার নিজের হাত ছুটাতে চাচ্ছে, কিন্তু ভাবনা আরও শক্ত করে ওর হাত ধরে রাখছে। ঈর্ষাদ ওদের দেখেই বলে উঠল, এই তোমরা সেই দিনের মেয়ে দুইটা না, যাদের সাথে একটু আগেও আমার দেখা হলো? মাইশা আর ভাবনা পিছনে দাঁড়িয়ে এতক্ষণ নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছিল। খেয়ালই করেনি কণার পাশের ছেলেটার চেহারা। ঈর্ষাদ যখন ডাকলো তখন দেখে ওরাও চমকালো। ভাবনা একটু ভয়ও পেল, কারণ ও তো কম কথা শোনায়নি এই ছেলেকে। এখন যদি কণা আপুর চেনা পরিচিত কেউ হয় আর কণা ওদের শাস্তি দেয় ছেলেটার সাথে খারাপ ব্যবহার করার জন্য, তখন কি হবে ভেবেই ভাবনার বুক দূর দূর কাঁপছে। মাইশাকে হাতের কনুই দিয়ে উতা দিল ভাবনা। মাইশা কোনো কথা না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। ঠিক শিক্ষা হয়েছে। মাইশা বলেছিল অন্যের ব্যাপারে নাক না গলাতে, এখন নিজেই ফাঁসলো। ওয়াহিদ, উদিত, তাইজিন, লিপিকা, আনাইশা ব্যাপারটা বুঝার চেষ্টা করলো। পরক্ষণে মনে পড়লো একটু আগে যার সাথে দাঁড়িয়ে ভাবনা তর্ক করছিল এটা তো সেই ছেলে। সবাই পিছু ফিরে ভাবনার দিকে তাকালো। ভাবনা ইনোসেন্ট মুখে বোকা বোকা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। পূর্ব পরিচিতি দেখে কণা অবাক হলো, কারণ ঈর্ষাদ নিজের আত্মীয় বাদে অন্য মেয়েদের সাথে কথা বেশি বলে না প্রয়োজন ছাড়া। সে জিজ্ঞাসা করলো, তুমি ওদের চেনো? কণার দিকে একবার তাকিয়ে উত্তর দিল ঈর্ষাদ, ভার্সিটিতে যাদের দেখেছিলাম সেই মেয়ে দুইটা। কণা বুঝতে পারলো সেই ঘটনাটা। ভীষণ হাসি পেল তার, কারণ ঈর্ষাদ বেশ রাগান্বিত চোখেই তাকিয়ে আছে মেয়ে দুটির দিকে। কিন্তু হাসা তো যাবে না, তাই ব্যাপারটা ঘুরিয়ে বলল, ও আমার কাজিন ইরশাদ, আর ইরশাদ এরা আমার ভার্সিটির জুনিয়র, একই ডিপার্টমেন্টে 3rd ইয়ার। ভীষণ ভালো একটা গ্রুপ, কেউ কাউকে ছাড়া থাকে না, সব সময় একসাথে। বন্ধুত্বের অনেক ভালো একটা উদাহরণ এরা। ঈর্ষাদ মাইশার দিকে তাকিয়ে বলল, সেটা তো বুঝতেই পেরেছি। তাইজিন তাড়াতাড়ি কেটে পড়ার জন্য বলল, আজকে তাহলে আসি কণা আপু, ভার্সিটিতে দেখা হবে। কণা বিদায় দিবে তার আগে ঈর্ষাদ বলল, সে কি চলে যাবে কেন? তোমাদের সিনিয়রের সাথে দেখা করলে কিছু খাওয়া দাওয়া করবে না? আজকে আমি তোমাদের ফুচকা খাওয়াবো। তোমরা সবাই খাও তো, তাই না? লিপিকা তো লাফিয়ে উঠে সবার আগে উত্তর দিল, খাই না আরও, প্রচুর খাই। আসলে ঈর্ষাদের ইচ্ছা করছে মাইশা কথা বলতে পারে কিনা সেটা জানার, তাই সে কিছু সময় এদের সাথে কাটাতে চাচ্ছে। কথা বলতে পারলে তো আর চুপ করে থাকবে না, নিশ্চয়ই কথা বলবে। এতক্ষণে একবার হলেও কণা জানে না হুট করে তার সাথে কথা না বলে ঈর্ষাদ এদের ট্রিট দিতে চাচ্ছে কেন। তাদের তো উচিত ছিল এখান থেকে জলদি সরে যাওয়া, নইলে এরা ঠিক সন্দেহ করত। সেটা না করে ও আরও এদের সাথে সময় কাটাবে। ব্যাপারটা সত্যি অবাক করার মতন। এখন সবার সামনে তো আর জিজ্ঞাসা করা যায় না। কণা ভাবলো পরে জিজ্ঞাসা করে নিবে। সবাই মিলে দল বেঁধে ফুচকার দোকানের দিকে যেতে লাগলো। ঈর্ষাদ ফুচকাওয়ালাকে 9 প্লেট ফুচকা বানাতে বলল, কিন্তু সেই সময় ভাবনা বলে উঠল, ভাইয়া 9 প্লেট না 8 প্লেট দিতে বলুন, আমাদের একজন ফ্রেন্ডের শরীর খারাপ লাগায় সে চলে গেছে। সবাই এতক্ষণে খেয়াল করলো মাইশা তাদের সাথে নেই। উদিত জিজ্ঞাসা করলো, কখন গেল মাইশা? কি হয়েছে ওর? সিরিয়াস কিছু? ও তো এভাবে লুকিয়ে যাওয়ার মেয়ে না। ভাবনা উত্তর দিল, ও আমাকে জানিয়ে গেছে, তোরা ভাবিস না, সিরিয়াস কিছু না। উদিত ছটফট করতে লাগলো, ব্যস্ত হয়ে পড়লো হুট করেই। ওয়াহিদ খেয়াল করে জিজ্ঞাসা করলো,
কি হয়েছে তোর উদিত? উদিত বলল। তোরা খেয়ে নে, আমি আসছি। উদিত কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে প্রায় দূরেই বেরিয়ে গেল ওইখানে থেকে। কেউ চেয়েও আটকাতে পারল না। সবাই জানে মাইশার প্রতি উদিতের একটা সফট কর্নার আছে, কিন্তু উদিত চায় না সবাই মিলে সেটা মাইশাকে জানাত। উদিত চায় মাইশা নিজে বুঝুক, নিজে ফিল করুক। কিন্তু এসবের মাঝে সবার খাবার মুডই চলে গেল। তবে লাবণ্যকে তো আর নিরাশ করতে পারে না মাইশা, এই জন্যই বলে যায়নি। ভেবেছে লাবণ্য কষ্ট পাবে, কিন্তু সবার এই ভাবনার মাঝে লাবণ্যই বলল, শোন না, আমার খেতে ইচ্ছে করছে না, চল অন্য একদিন খাবো। উদিত নেই, মাইশা নেই। আনাইশা বলল। আমারও সেটাই মত। ওয়াহিদ, কণা আর ইরশাদের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হেসে বলল, আমাদের ট্রিট দিতে চেয়েছেন, তার জন্য ধন্যবাদ ভাইয়া। আপনারা এনজয় করুন, আমরা আজকে একটু বাসায় চলে যাব। কণা হয়তো এই কথার অপেক্ষাই ছিল। সে সাথে সাথে ওদের যাওয়ার কথাই উত্তর দিল। হ্যাঁ হ্যাঁ যাও, সমস্যা নেই, ভার্সিটিতে দেখা হবে, সাবধানে যেও। সবাই মাথা দুলিয়ে বিদায় নিয়ে নিল। এদিকে ইরশাদ ভালোই বুঝতে পেরেছে মেয়েটা তার থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু পালালো কেন? ইরশাদ তো শুধু জানতেই চাচ্ছে মেয়েটা কথা বলতে পারে কিনা, এত দেমাক কিসের? এটা জানতে চাওয়া কি খুব বড় অপরাধ? ইরশাদকে অন্য মনস্ক দেখে কণা ওর হাত ধরে নাড়া দিল। চোখের ইশারে জিজ্ঞাসা করলো কি হয়েছে। ইরশাদ মাথা নাড়িয়ে বলল তার কিছু হয়নি। কণা এবার মুখে জিজ্ঞাসা করলো, তুমি হুট করে ওদের ট্রিট দিতে চাইলে কেন? ইরশাদ নির্দ্বিধায় উত্তর দিল, ওদের ওই যে মাইশা বলে মেয়েটা আছে না, জানতে মন চাইছিল ও কথা বলতে পারে কিনা। আমি যখনই দেখি তখনই চুপ করে থাকে। বুঝতে পারছি না ও কি বোবা নাকি। কণা অবাক হলো, একটা মেয়ে কথা বলতে পারে কিনা সেটা জানার প্রতি এত আগ্রহ ইরশাদের। কই, আগে তো কখনোই এমন হয়নি। আর কণাই তো বলতে পারবে কথাটা, তার জন্য এত পরিশ্রম করার কি দরকার ছিল? আশ্চর্য ইরশাদ, এইটুকুর জন্য তুমি ওদের ট্রিট দিতে চাইছো? আমাকে জিজ্ঞাসা করলেই তো আমি বলে দিতাম। ইরশাদের হুঁশ এলো। ঠিকই তো, কি বোকার মতন কাজ করলো সে। এখন তো মেয়েটাকে দেখেই ফেলেছে কণা, তাহলে ওই তো সব বলতে পারবে। মেয়েটার কথা খামোখা এত বুদ্ধি খাটালো। তুমি বলো তাহলে, মাইশা কি কথা বলতে পারে? আর ও কি সবসময় এমন চুপচাপ স্বভাবের? কণা ভ্রুকুচকে তাকালো ইরশাদের দিকে, জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি হঠাৎ একটা মেয়ের ব্যাপারে এত আগ্রহ দেখাচ্ছ কেন? ইরশাদ এবার প্রশ্ন করা থামালো। বুঝতে পারলো সে কি করছে। সত্যিই তো, সে কেন ওই মেয়েকে নিয়ে এত ভাবছে? তার তো এইসব আগ্রহ ছিল না, থাকার কথাও নেই। আর সে হুট করে এই মেয়েকে নিয়ে বা পড়লো কেন? না না, বারবারই হয়ে যাচ্ছে। কণা কষ্ট পাবে এইসবে। সে সামান্য অচেনা একটা মেয়ের জন্য তার ভালোবাসাকে কেন কষ্ট দিবে? অসম্ভব। সে আর ওই মেয়েকে নিয়ে ভাববে না, না ভাববে না, আর না কোনো প্রশ্ন করবে। কিছু না কোনা, এমনি জাস্ট আগ্রহ। আচ্ছা চলো, সময় হয়ে গেছে, তোমাকে বাড়ি পৌঁছে দেই। ইরশাদ এগিয়ে যেতে লাগলো। কণা কোনো প্রতিউত্তর করলো না, আর না কোনো প্রশ্ন করলো। সেও পিছু পিছু ইরশাদের গাড়িতে গিয়ে বসলো। রাস্তা দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে আনমনে হেঁটে চলেছে মাইশা। গাড়ির দিকে খেয়াল নেই তার। সে ব্যস্ত তার নিজের ভাবনা নিয়ে, নিজের চিন্তা জগৎকে নিয়ে, নিজের অতীতের ফেলে আসা স্মৃতিগুলো নিয়ে। কি হবে কি না হবে এসব তার মাথায় আসছে না। সে বড় একটা পিছুটানে পড়ে গেছে। চেনা অচেনার ভিড়ে হারিয়ে গেছে সে। রাস্তা খুঁজে পাচ্ছে না বেরিয়ে আসার। হাত দিলেই চারদিকে কেবল অন্ধকার, প্রশ্নের ঝুলি ভর্তি। কিন্তু তার কাছে কোনো উত্তর নেই। কি হবে তার সত্তা? কি হবে তার ভবিষ্যৎ? তার পিছুটান কি তার সামনে বাস্তবতা হয়ে ফিরে আসবে, নাকি আবার সেই স্মৃতিটাকে আস্তা করে ছুঁড়ে ফেলা উচিত তার? এসব ভাবছে আর হাঁটছে। হুট করে কে যেন হ্যাঁচকা টান দিয়ে তাকে রাস্তার মাঝ থেকে সাইডে নিয়ে আসে। কারো একটা বুকের সাথে ধাক্কা খায় সে। মুখ তুলতেই দেখে সেটা উদিত। এইভাবে আনমানা হয়ে কেন হাঁটছিলে মাইশু? এখনই গাড়ি এসে তোকে টক্কর দিয়ে যেত, আমাদের তখন কি হতো বলতো? একটু তো সাবধান হতে পারিস, নিজের জন্য না হোক, আমার জন্য কিংবা আমাদের জন্য। মাইশা হাসলো। উদিত তাকে প্রচুর কেয়ার করে। কেয়ারিং ফ্রেন্ড হিসেবে যদি কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় তবে সেটা নিশ্চিত উদিত পাবে। বেশ, চল বাসা পর্যন্ত দিয়ে আসবি, তাহলে তোর চিন্তা থাকবে না, তাই না? উদিত হাসলো। কিছুটা পথ তো মেয়েটার সাথে থাকা যাবে, এই ভেবেই খুশি হলো সে। বেশি না হোক, স্মৃতি বানাতে অল্প কিছু মুহূর্তই যথেষ্ট। প্রচণ্ড গরমে নিজের ঘরের জানালা দরজা বন্ধ করে এসি ছেড়ে শুয়ে আছে ইরশাদ। করার মতন তার আর কোনো কাজও নেই। মা বাবা তার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। সেও কথা বলতে ইচ্ছুক না। কথা বলার মধ্যে একমাত্র সায়ন বলে। তার ছোট ভাইটা ভাইয়া বলতে পাগল। তাদের বয়সের ডিফারেন্স মাত্র 2 বছরের। তবুও তার ছোট ভাই তার কাছে আসলে বাচ্চাদের মতন করে, জিদ করে, রাগ করে, মাঝে মাঝে আবার বড়দের মতন বোঝায়।
যে কোনটা করলে কি হবে। তার সুখের পরিবারটা এক নিমিষেই ভেঙে গেল এক অনিমন্ত্রিত মেয়ের জন্য, যে হুট করে তাদের মাঝে প্রবেশ করে হুট করে সব লন্ড বন্ড করে দিয়ে লাপাত্তা হয়ে গিয়েছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজ হলো। ঈশাত হাসলো। ঘড়িতে সময় দেখে নিয়ে বুঝলো তার ভাই এসেছে খাবার নিয়ে। এটা তো তার খাবারই সময়। সে অন্যদের মতন বাড়ির সবার সাথে বসে খায় না, সে একা নিজের ঘরেই খায়। এমনটা না যে তাকে কেউ কিছু বলেছে, কিন্তু নিজে থেকে না গেলে তাকে যখন কেউ খেতে ডাকবে না, তাহলে কি দরকার আগ বাড়িয়ে উটকো ঝামেলা হয়ে তাদের সুখের খাওয়া নষ্ট করার। এমনিতেও ঈশাতকে কেউ ঠিক পছন্দ করে না তার বাড়ির, কারণটা ওই একটা মেয়ে। এবার দরজায় কড়া নাড়ার সাথে একটা কণ্ঠ ভেসে আসলো। ভাইয়া আসবো? ঈশাত সোজা হয়ে বসলো, আতশোয়া হয়ে জবাব দিল, আয়। সায়ন ভেতরে ঢুকলো, হাতে খাবারের প্লেট। সায়ন বরাবরই হাসি মুখের মানুষ। যে পরিস্থিতি থাকুক তার মুখে হাসি সবসময় বিরাজ থাকে। টুল পড়া এই ফর্সা মুখের মুচকি হাসিতে সব মেয়েই ঘায়ল হয়ে অগত্যা স্বীকার করতেই হবে যে ঈশাদের থেকেও ওর ভাই সায়ন বেশি সুন্দর। ঈশাদ কেবল ফর্সা, কিন্তু নজর কাড়া সৌন্দর্য আছে সায়নের মাঝে, বিশেষ করে তার ওই বাদামি রঙের চোখ। ঈশাদ বলল, বস এখানে। তোকে খাবার আনতে বলেছে কে প্রতিদিন? শেফালি খালাকে বললেই তো উনি এনে দেবে। সায়ন কিছু বলল না, পাশে রাখা একটা ছোট টেবিলে বসে খাবার সার্ভ করতে লাগলো। গ্লাসে পানি ঢেলে বলল, আমাকে দূরে সরাতে চাচ্ছিস বুঝি? ঈশাদ হাসলো। তার ভাইয়ের অভিমান বরাবরই বেশি। সামান্য কিছু কথাতে দূরত্ব আনলেও সে সহ্য করবে না। ঈশাদ উত্তর দিল, তোকে দূরে সরাতে যাব এমন স্বার্থ আমার নেই। তবে হ্যাঁ, আমি নিজে থেকে কাউকে দূরে সরাই না। সবাই নিজে থেকে আমার থেকে দূরে সরে যায়, যেমন মা আর বাবা। তবে এখন থাকার মধ্যে কেবল তুই আর কনাই আছিস, আর কেউ নেই। সায়ন উঠে দাঁড়ালো, ভাইয়ের পাশে গেল, জিজ্ঞাসা করলো, কনা তোর অতীতের ব্যাপারে জানি? ঈশাদ চোখ মুখ শক্ত করে নিল। সাথে সাথে তার অতীত নিয়ে কথা তার পছন্দ না, সে তার অতীতকে মনেও করতে চায় না। জঘন্য এক অতীত, জঘন্য এক নারীর সাথে তার জীবনটাকে চোরাবালিতে আটকে দিয়েছে মেয়েটা। উত্তর করলো, জানতে ইচ্ছুক নই। আর যেই অতীতের কোনো অস্তিত্ব নেই, সেই অতীতকে মনে করব কেন আমি? মা বাবা যেই দিন বুঝবে সবটা। ঈশাদের কথা শেষ হওয়ার আগেই তার কথার মাঝে সায়ন বলে উঠল, অতীতে তুই এক অদৃশ্যর বন্ধনে বেঁধে আসছিস ভাইয়া। সেই সুতো না ছিলে তুই কখনোই অন্য সুতায় নিজেকে বাঁধতে পারবি না, আর না মা বাবা বাঁধতে দিবি। ঈশাদ তাচ্ছিল্য হাসলো, বলল, তোর মনে হয় মা বাবা আমাকে নিয়ে ভাবে? তারা আমার থেকেও বেশি ওই মেয়েটাকে নিয়ে ভাবে। সেই জন্যই তো ওই মেয়ের চলে যাওয়ায় আমার দোষ নেই এখনো। তাদের আমি কি করে বুঝাই তারা যেটা করেছে সেটা ভুল? সায়ন আবারও জিজ্ঞাসা করলো, তোর সাথে যা হয়েছে সেটা ঠিক না ভুল আমি জানি না, কিন্তু মিনা চলে যাওয়াটা ভুল ছিল, মারাত্মক ভুল ছিল। ঈশাদ সায়নের দিকে একবার তাকালো, আবার মুখ ফিরিয়ে নিয়ে টেবিলে রাখা খাবারের দিকে তাকিয়ে কিছু না বলে খেতে বসে গেল। সায়ন আর ঘাটালো না। যা হয়েছে তাতে কে কতটা দোষী সে জানে না, তবে মিনহার কাউকে না বলে চলে যাওয়াটা ভুল ছিল। আজও সবার মনে একটাই প্রশ্ন, কি এমন হয়েছিল সেই রাতে যে পাশের রাতেই তাকে উধাও হয়ে যেতে হয়েছে। সবাই মিলে মাইশাকে ঘিরে ধরে আছে, কারণ একটাই, মাইশার নাকি মাথা ব্যথা। কিন্তু হুট করে মাথা ব্যথা কেন হবে এটা সবার প্রশ্ন। নিশ্চয়ই কোথাও একটা ব্যথা পেয়েছে, নইলে এমনি এমনি কি ব্যথা হয়? এখন মাইশা কিভাবে বুঝাবে সবাইকে কালকে রাতে তার ঘুম হয়নি, তাই তার মাথা ব্যথা উঠেছে। সবাই তার কোনো কথাই শুনছে না, খালি একের পর এক জেরা করেই চলেছে। আপাতত শুধু ভাবনা, সৃজনী, ভাবনার মা আর বাবাই প্রশ্ন করছে। একটু পর তারা পুরো মিত্র বান্ধব চক্র এসে হামলা করবে। মাইশা তার প্রশ্নের উত্তর দিতে না পেরে মুখ খুলল, উফ, তোমরা থামবে? আমি আর কত প্রশ্নের উত্তর দিব? বললাম তো আমি কোথাও পড়ে যাইনি, কোথাও ব্যথাও পাইনি, আসলে ঘুম হয়নি তাই। ভাবনার মা সাথে সাথে ভাবনাকে সরিয়ে সামনে এসে দাঁড়ালেন, একবার মাইশার বরাবর এসে কোমরে হাত দিয়ে রণমূর্তি ধারণ করলেন, চোখগুলো বড় বড় করে নিলেন। মাইশাকে ভয় দেখানোর চেষ্টা আর কি, কিন্তু মাইশা তো জানে তার মামুনি আর যাই হোক তাকে রাগ দেখাতে পারবে না। এগুলো সবই লোক দেখানো ভঙ্গ, মাইশাকে ভয় পাওয়ানোর চেষ্টা। ভাবনা নিজের মায়ের লুক দেখে অভ্যস্ত, কিন্তু আজকের লুক দেখে একটু বেশিই হাসি পাচ্ছে। মানে সত্যিকারের রাগ আর মিথ্যা মিথ্যা রাগের মধ্যে তো পার্থক্য আছে, দেখলেই বোঝা যায় সেটা। তার মাও ব্যতিক্রম না, কিন্তু এখন হাসলে তার কপালে ঝাড়ুর বাড়ি জুটবে। তাই নিজের হাসিটাকে কবর দিয়ে আপাতত মায়ের দিকে ফোকাস করলো। কি হয়েছে মামুনি?
মাইশার কথাই তেতে উঠলেন ভাবনার মা। কপট রাগ দেখিয়ে বললেন, কি সমস্যা তোর? ব্যথা পেলে বলা লাগে না? ঘুম হবে কি করে? ব্যথা পেয়েছিস তো? তুই তো ব্যালেন্স ঠিক রাখতে পারিস না, হুটহাট পড়ে যাস। ভাবনার মায়ের কথায় ভাবনার হাসি আটকালেও সৃজনী হাসি আটকাতে পারছে না। ঠোঁট টিপে রেখে কোনো মতে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। হাসির কারণ একটাই, ভাবনার মা ভাবনা বা সৃজনীকে বকলেও একই ডায়লগ দেয়। আসলে সমস্যা হচ্ছে ভাবনার মা তার মেয়েগুলোকে ভীষণ ভালোবাসে। তবে কথাই তো আছেই, মা জাতিকে কঠোর হতেই হবে, নইলে সন্তান বিগড়ে যাবে। তাই ভাবনার মা মাঝে মাঝে একটু রাগ দেখানোর চেষ্টা করে আর কি। ভাবনা সৃজনীকে হাসি আটকানোর ব্যর্থ চেষ্টা করতে দেখে পা টিপে টিপে তার কাছে যায়। কনুই দিয়ে গুঁতো দিয়ে কানে কানে বলে, সৃজনী, এমনি অনেক কষ্টে নিজের হাসি আটকাচ্ছি, তুই আর হাসিস না। তোকে হাসতে দেখলে আমার হাসি কন্ট্রোললেস হয়ে যাবে। সৃজনী একটা লম্বা শ্বাস নিল। তার বোনকে বাঁচাতে হাসি কন্ট্রোল করতেই হবে, নইলে ভাবনা একবার হাসা শুরু করলে সে সহজে যে থামবে না সেটা সৃজনী জানে। মাইশার গলা সেই সময় ভেসে আসলো, মামনি তুমি বৃথা চিন্তা করছো, আমি ছোট বাচ্চা নই, আমি নিজেকে সামলাতে জানি। মাথা ব্যথা করছে শুধু একটু, তুমি একটু মাথা বাম লাগিয়ে দাও আর একটু রংচা করে দাও তো, তাহলেই হবে। ব্যাস আর কি। ভাবনার মা মেয়ের আবদার শুনে গলে পানি হয়ে গেলেন। নরম স্বরে জিজ্ঞাসা করলেন, খুব ব্যথা করছে মা? মাইশাও আলতো করে উত্তর দিল, খুব। ভাবনার মাকে আর পাইকে। অমনি সাথে সাথে ছুটলো বাম আনার জন্য আর রান্নাঘরে চা বসানোর জন্য। উনি যেতেই ভাবনা মাইশাকে বলল, কি জাদু করেছো বলো না, আমার মা তোমায় ছাড়া কিছু বুঝে না। মাইশা ভেঙ্গালো, বলল, আমি তোদের মতো ব্যাককেল না, যথেষ্ট বুদ্ধি আছে, তাই সবার মন নিমেষেই গলিয়ে দিতে পারি। আমার মা যখন রাগ করতো তখনও তো। বাকিটা আর বলতে পারলো না। পুরনো ক্ষত তাজা হতে লাগলো তার। বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কথাগুলো দলা পাকিয়ে গেল। শ্বাস প্রশ্বাস আটকে আসতে চাইলো। মাইশা নিজেকে সামলে বলল, আমি আসছি ফ্রেশ হয়ে, মামনি চলে আসবে। মাইশা এক মুহূর্তেও দাঁড়ালো না, তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে পড়ল। সৃজনী বুঝলো বোনের মনের কষ্ট। মা বাবাকে তারও যে ভীষণ মনে পড়ে। সে ছোট থাকলেও কি হবে, মায়ের গন্ধটা আজও তার নাকের আশেপাশে ঘুরে। কিন্তু সে জানে সে কোনোদিন মাকে জড়িয়ে ধরতে পারবে না, আর না পারবে বাবার সাথে বেড়াতে। তার যে সব ছড়ে ধ্বংস হয়ে গেছে, রেখে গেছে শুধু তাকে আর তার আপুকে। তার আপুও এক পিছুটার নামক অসুখে আক্রান্ত হয়ে পড়েছে। এক অনিশ্চিত ভবিষ্যৎ, অনিশ্চিত সম্পর্কে আবদ্ধ হয়ে গেছে। তারা কি আদৌ কোনোদিন পারবে স্বাভাবিক জীবনে ফিরতে? কি ভাবছিস? ভাবনার ডাকে সৃজনী কল্পনা থেকে ফিরে আসলো। মুচকি হেসে বলল, কিছু না আপু। ভাবনা বুঝলো মাইশা ওর মায়ের কথা তোলায় সৃজনী কষ্ট পেয়েছে। মাইশাও সেজন্যই চলে গেল নিজের কষ্ট লুকাতে। ভাবনা কিছু বলবে তার আগেই ভাবনার মা চলে আসলো হাতে বাম নিয়ে। কি রে, মাইশা কই? ভাবনা সৃজনীর দিকে তাকিয়ে দেখলো মেয়েটার চোখগুলো ছলছল করছে। এখনই কেউ আগলে নিলে গড়গড় করে চোখ থেকে পানি পড়বে। ভাবনা মায়ের কাছে গিয়ে বলল, তোমার দুই মেয়ে তাদের মা বাবাকে মনে করে কাঁদছে, দেখো না ছোটটা চোখে পানি টলমলো করছে। ভাবনার মা সৃজনীর দিকে তাকালো, মুখ গোমরা করে বলল, কেন, ওদের মা বাবা কি মরে গেছে নাকি? আমরা তো সুস্থ শরীরে বেঁচে আছি, 3 মেয়ের ঘরে নাতি নাতনি না দেখে মরছি না। হ্যাঁ। সৃজনী হাসলো, ছুটে গেল ভাবনার মায়ের কাছে, জড়িয়ে ধরে বলল, তুমি আছো বলেই তো আপু আর আমি এখনো মায়ের অভাব বুঝিনি মামনি। তুমি ভীষণ ভালো, খুব ভালোবাসি তোমাকে মামনি। ভাবনার মা সৃজনীর কপালে চুমু দিয়ে নিজেও জড়িয়ে ধরলেন মেয়েকে। ওয়াশরুমের দরজা থেকে এই দৃশ্য দেখে চক্ষু শীতল হলো মাইশার। এই অপূর্ণতার জীবনে এই মানুষগুলোকে পেয়ে সে বড্ড খুশি। আপাতত তার আর কোনো চাহিদা নেই, শুধু মানুষগুলো ভালো থাকুক, তাহলেই সে খুশি। ভাবনার কানের পাশে অনবরত এক কথা বলে তাকে বিরক্ত করে যাচ্ছে তাইজিন। ভাবনা কেবল খুঁজছে মাইশাকে। মাইশা যদি ওর এইসব কথা শুনে নির্ঘাত কানে ধরে নিয়ে গিয়ে তাইজিনের বাপ মায়ের কাছে বিচার দিবে, সেটাই ভালো হবে। ভাবনা খুব খুশি হবে। কিন্তু এই মাইশাও না, যখন দরকার তখনই তাকে পাওয়া যায় না। এখন ভাবনা যাক আইসক্রিম খেতে। বাসে গিয়ে দেখবে ঠিক মাইশা আর তার মা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ভালো লাগে না, ধুর। থাকতে না পেরে ভাবনা এবার বিরক্তি সুরে বলে উঠল, তখন থেকে এক কথা কেন বলছিস তাইজিন? আমি কি প্রেমের কবিরা যে চাইলেই সবাইকে তাবিজ করে পটিয়ে ফেলতে পারবো? ফালতু কথা যত সব। তাইজিন দমল না, আবারও কথাটা তুলে একইভাবে বলতে লাগলো, প্লিজ দোস্ত, তুই না ভালো, ওই নতুন জুনিয়র মেয়েটা বিশ্বাস কর,
কী যে শুনতো তোকে বলে বোঝাতে পারবো না। উফ, মঞ্চে খালি দেখলে জড়াইয়ে ধরে কিস করি। ভাবনা নাক মুখ কুচকালো, বলল, কি অসভ্য রে তুই, জুনিয়রদের দিকে এভাবে তাকাস, লজ্জা লাগে না? আরে ওরা আমাদের বোনের মতো, বুঝলি? বোনের চোখে দেখ। তাইজিন এবার বিরক্ত হলো। ক্রাশকে বোন বানিয়ে দিচ্ছে এই মেয়ে, কি বিপদ। তুই তো চরম মাত্রার অসভ্যরে কাল নাগিনি, আমার ক্রাশকে বোন বলতে বলিস? বোন হোক তোর জামাই, তোর উপর ঠাটা পড়ুক। ভাবনা তেতে উঠল, বসা থেকে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলল, তুই আমাকে কালনাগিনী বললি, আবার আমার জামাইকে মেয়ে বানিয়ে দিলি। তোর উপর কালনাগিনের অভিশাপ পড়ুক, তোর বউ হিজড়া হয়ে যাক, তুই যে মেয়ের দিকে নজর দিবি সেই মেয়ে তোর ভাবি হয়ে যাক, চারদিকে যত মেয়ে দেখবি সব তোর বোন হয়ে যাক, তোর জন্য কোনো মেয়ে সিঙ্গেল না থাকুক, তোর পছন্দের সব মেয়ে বিবাহিত হয়ে যাক, কালা কুত্তা একটা। তাইজিনও ছেড়ে দেওয়ার পাত্র নয়, সেও দাঁড়িয়ে গিয়ে চিল্লিয়ে বলতে লাগলো, তুই আমাকে কালা কুত্তা বললি, কালা হোক তোর জামাই। ভাবনার রাগের পরিমাণ বাড়তে লাগলো। বেশি কথা বলছিস তুই, তাইজিনের বাচ্চা। মাঠে তাইজিন আর ভাবনাকে কথা কাটাকাটি করতে দেখে সেদিকে যায় ওয়াহিদ, লিপিকা, মাইশা, উদিত আর আনাইশা। তারা যেতে যেতেই ভাবনা আর তাইজিন চুলোচুলি শুরু করে দেয়। ভাবনা তাইজিনের সিল্কি চুল টেনে ধরে আর তাইজিন ভাবনার বিনুনি টেনে ধরে। এসব দেখে হাঁটার বদলে দৌড়ে তাদের কাছে আসে ওয়াহিদ, লিপিকা, মাইশা, উদিত, আনাইশা। মাইশা ওয়াহিদ এসে ভাবনাকে থামানোর চেষ্টা করে, আর লিপিকা, উদিত, আনাইশা এসে তাইজিনকে থামানোর চেষ্টা করে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই চুলোচুলি থামানো সম্ভব হয়। মাইশা ভাবনা আর তাইজিনের কাছে গিয়ে ধমকে বলে, সমস্যা কি তোদের? কথায় কথায় ঝগড়া, মারামারি, গুতাগুতি, চুলাচুলি, এসব কি? হ্যাঁ, অবুধ শিশু তোরা, ক্লাস 1-2 এর বাচ্চা তোরা, ভার্সিটিতে পড়িস তোরা, এইটুকু তো আক্কেল রাখতে পারিস নাকি? ভাবনা নাক ফুলিয়ে বলল, ও আমাকে কালনাগিনী বলেছে। সাথে সাথে তাইজিনও বিচার দিল। আরও আমাকে কালা কুত্তা বলেছে। অন্যদের কিছু বলতে না দিয়ে আবার ভাবনা বলল, তুই আমাকে আগে কালনাগিনী বলেছিস। তাইজিনও গাছাড়া ভাবে জবাব দিল, বলেছি, বেশ করেছি, তুই এটারই যোগ্য। মাইশা আরো একবার ধমক দিল, তোদের থামতে বললাম না? তোদের ঝগড়া শুরু হলো কেন, এটা একটু বলবি? উদিত বলল, ঠিকই তো, যখন বললাম আমরা লাইব্রেরিতে যাচ্ছি, তোরা যাবি কি না? তোরা তো বেশ সুন্দর হাসি মুখে বললি যাবি না, হুট করে ওই হাসি মুখ কই চলে গেল? কাহিনী কি রে? তাইজিন এবার মুশকিলে পড়ে গেল। এখন যদি ভাবনা মাইশাকে বলে দেয় সে আবার আরেকজনের প্রেমে পড়েছে, তাহলে মাইশা নিশ্চিত ওকে ধরে এখানে গেড়ে দিবে। তাইজিন চোখের ইশারায় ভাবনাকে বলতে নিষেধ করলো। ভাবনা দুষ্টু হাসি হাসলো, সে তো প্রতিশোধ নেবেই, এত সহজে ছাড়বে না সে কিছুতেই। আর মাইশাকে দিয়ে বোকা অবশ্যই খাওয়াবে। ও আবার আরেক জুনিয়র মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে, আমাকে সেটেল করিয়ে দিতে বলেছে। ওয়াহিদ আশ্চর্যের সুরে বলল, আবার? এই তানজিন, তুই ক্লান্ত হোস না, তাই না? মানুষ এতবার প্রেমে কিভাবে পড়ে? তাইজিন একটু প্রাউড ফিল নিয়ে বলল, আমার গুরু রণবীর কাপুর বলেছেন, একবার কিয়া তো আরা প্যার কিয়া কিয়া, প্যার হোতা হোতা है कई बार है, বুঝলি? হয়তো আরও কিছু বলতো, কিন্তু মাইশার দিকে তাকিয়ে নিজেকে গুটিয়ে নিল। মাইশা বেশ রাগান্বিত চোখে তাকিয়ে আছে ওর দিকে, বলল, তোদের কাছে ভালোবাসা মানে শুধুই খেলনা আর টাইম পাস না? ভালোবাসার কোনো মূল্য নেই, ফিলিংসের কোনো মূল্য নেই না? ভালোবাসা কাকে বলে জানিস? জানিস? হ্যাঁ, নাকি শুধু ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারিস? আরে তুই যে মেয়েটা টাইম পাস হিসেবে নেওয়ার জন্য এত পায়তারা করছিস, কে বলতে পারে তোর টাইম পাসের চক্করে মেয়েটা তোকে সত্যি ভালোবেসে ফেললো কিনা? কে বলতে পারে তার জন্য অধীর আগ্রহী কেউ অপেক্ষা করে আছে, আর সেই মেয়েটার ভালোবাসা অন্য কেউ পেতে পারতো? কিন্তু তুই শুধুমাত্র তোর টাইম পাস করবি বলে সেই মেয়েটার মনটা নিয়ে নিবি। দিন শেষে কি হবে? যে সত্যিকারের ভালোবাসবে সে ঠকবে, সে সাফার করবে, সে কষ্ট পাবে, তাকে কলঙ্ক বইতে হবে। এটাই তো তোদের এই যুগের ভালোবাসা, তাই না? মাইশা থামলো, চোখ বুঝে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলেও ভাবনা অবাক হয়নি। সবাই হয়তো জানে না মাইশার এসব বলার কারণ কি, কিন্তু সে জানে কতটা দুঃখে, কতটা আঘাত পেলে মানুষ এভাবে ভালোবাসার উপর বিশ্বাস হারিয়ে ফেলতে পারে। সে সেটা বুঝতে পারছে, কিন্তু এটা বুঝতে পারছে না মাইশা হঠাৎ এগুলো কথা কেন বলছে। মাইশা তো সচরাচর এগুলো কথা কাউকে বলে না, বা কাউকে বুঝতেও দেয় না। হুট করে কি এমন হলো যে ওর পুরনো ক্ষতটা এভাবে জেগে উঠল? মাইশা আর ভার্সিটিতে দাঁড়ালো না, ছুটে বেরিয়ে গেল ভার্সিটি থেকে। তাইজিন আপাতত তাজ্জব বনে গেছে। হ্যাঁ, মাইশা ওকে বকতো, কিন্তু এইভাবে না। ওর মা বাবার কাছে বিচার দেওয়ার ভয় দেখাতো বা ওর বড় ভাইকে বলতো, কিন্তু এভাবে রিয়্যাক্ট কোনোদিন করেনি।
উদিত মাইশার পেছনে যেতে নিলে ভাবনা ওর হাত ধরে আটকে দেয়। উদিত ভাবনার দিকে তাকাতেই ভাবনা বলে, যাস না, মাঝে মাঝে মানুষের একান্তে থাকাটা ভীষণ জরুরি হয়ে পড়ে রে। যেই দহনে ও জ্বলছে সেই আগুনের উষ্ণতা ঠিক কতটা সেটা আমরা বলতে পারবো না। ওকে যেতে দে। কেউ ভাবনার কথা বুঝতে না পারলেও এইটুকু সবাই বুঝেছে যে মাইশা কষ্ট পেয়েছে কোনোভাবে। এখন ওকে একটু একা থাকতে দিতে হবে। আসলে যার ব্যথা লাগে সেই বুঝে ব্যথার পরিমাণটা ঠিক কতটা। উপরে উপরে সবাই সান্ত্বনার হাতে দিতে পারে, কিন্তু কেউ তার ব্যথার ভাগটা নিবে না। আজকে কণা ঈশাদের সাথে কোনো কথা বলছে না। ঈশাদ মাঝে মাঝে কিছু বললে শুধু হাতে উত্তর দিচ্ছে। ঈশাদ বুঝতে পারছে কণা কোনো কিছু নিয়ে অভিমান করেছে, কিন্তু কি সেটা বুঝতে পারছে না। অনেকবার জিজ্ঞাসা করেছে যে কণার শরীর খারাপ কিনা, বাসায় কিছু হয়েছে কিনা, কিন্তু কণা কিছু বলছে না, চুপ করে বসে আছে। এবার ঈশাদের সত্যিই বিরক্ত লাগছে। বিরক্তি মাখা মুখ নিয়েই সে বলল, কি হয়েছে তোমার কণা? কেন এমন করছো? আমার উপর রাগ হয়েছে সেটা সরাসরি বলো না। মনের মধ্যে রাগ পুষে রাখলে সেটা আমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিবে, বুঝেছো? সম্পর্ক নষ্টের কথা শুনেই কণা আটকে উঠল। ভারতের চোখে তাকালো ঈশাদের দিকে। পরক্ষণেই চোখগুলো পানিতে টলমল করে উঠল। ঈশাদ ঘাবড়ে গেল। সে কি এমন বলল যে কণা কাঁদছে? তাহলে কি কণাকে কষ্ট দিয়েছে কোনোভাবে? সে আবার জিজ্ঞাসা করলো, কি হয়েছে কণা? আমি কি কোনো ভুল করেছি? আমি কি তোমাকে আঘাত দিয়েছি? কণা প্রতিউত্তর না করে ঈশাদকে জড়িয়ে ধরলো। ফুপাতে ফুপাতে জিজ্ঞাসা করলো, আমার কেন এত ভয় ঈশাদ? কেন মনে হয় আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে না? কেন মনে হয় তুমি অন্য কারোর উপর আসক্ত হয়ে যাবে? আমি আমি এই ভয় নিয়ে আর থাকতে পারছি না। বিশ্বাস করো, আমার ভীষণ কষ্ট হয়। ঈশাদ বুঝলো কণা আবার ভয় পেয়েছে। কণা প্রায়শই এমন করে। তার মনে হয় তার থেকে তার ঈশাদকে কেউ কেড়ে নিবে, কিন্তু এটা শুধুই তার অতিরিক্ত ভালোবাসার কারণ। এই ক্ষেত্রে তার কিছুই করার নেই। ঈশাদ মুচকি হেসে বলল, আমাকে ভালোবাসাটা একটু কমিয়ে দাও, তাহলে এই চিন্তা মনে আসবে না। আসলে তুমি আমাকে একটু বেশি ভালোবাসো তো, তাই। অবশ্য আর একটা কারণও হতে পারে। কণা ঈশাদের বুক থেকে মাথা তুলল। ফুপানো বন্ধ করে জিজ্ঞাসা করলো, কি কারণ? ঈশাদ নিজের কলারটা ঠিক করে সোজা হয়ে বসে বেশ মুখে একটা ভাব এনে বলল, আমি বেশি সুন্দর তো, তাই তোমার এমন মনে হয় লোকে আমার উপর নজর দিয়ে আমাকে কেড়ে নিয়ে যাবে। কণা মুখ লটকিয়ে ফেললো, বলল, তোমাকে এত সুন্দর হতে কে বলেছে? হ্যাঁ, তোমার চোখ, মুখ, ঠোঁট, নাক সব এত সুন্দর কেন বলো তো? এই জন্যই তো আমার এত ইনসিকিউর ফিল হয়। ঈশাদ উত্তর দিল, কিন্তু এই ইনসিকিউর ফিলটা আমার হওয়া উচিত, কারণ তুমি আমার থেকেও দ্বিগুণ বেশি সুন্দরী। একদম বিদেশিদের মতন নজর কাড়া সৌন্দর্যে তুমি ভরপুর। কণা হাসলো। তাহলে এই নজর কাড়া সৌন্দর্য দিয়েই আমি তোমাকে আটকে রাখতে পারবো বলছো? ঈশাদ মাথা ঝাঁকালো, যার অর্থ হ্যাঁ, আর মুখে বলল, তোমার সৌন্দর্যে যে কোনো সুদর্শন পুরুষ কুপকাত হতে প্রস্তুত। সে যদি তোমার থেকেও সুন্দর হয় তবুও তোমাকে দেখে চোখ ফেরাতে পারবে না। সেইখানে আমি তো তোমার প্রেমে মত্ত এক পাগল প্রেমিক। কণা হালকা হাসলো। কবি হয়ে যাচ্ছ যেন। ঈশাদ দাঁড়িয়ে কণার সামনে হাঁটু গেড়ে বসে বলল, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা। কণা মুচকি হেসে একটু ঝুঁকে দুই হাত দিয়ে ঈশাদের গলা আঁকড়ে ধরে বলল, কবি হয়ে যাচ্ছ যেন। আমি যদি ফুলের মালা হই তবে তুমি সেই ফুলগুলো যার দ্বারা মালাটাকে সুন্দর করা হয়েছে। আমি যদি মুক্তোর মালা হই তবে তুমি সেই ঝিনুকে লুকিয়ে থাকা মুক্ত, যার খোঁজে হাজার হাজার ডুবুরি সমুদ্রে ঝাঁপ দেয়। তুমি আমার সৌন্দর্য বাড়ানোর মাধ্যম, আমার অমূল্য রতন। ঈশাদ দাঁড়িয়ে গেল, হাতে তালি দিতে দিতে বলল, আই অ্যাম ইমপ্রেসড মেরি জান। এভাবেই তুমি বারবার আমাকে তোমার দিকে ধাবিত করো। নিজেকে কন্ট্রোল করা যে বড্ড মুশকিল হয়ে পড়েছে জান। চলো না বিয়ে করি। কণা হাসতে হাসতে বসা থেকে উঠল। আগে তোমার জানের পড়াশোনা শেষ হোক, তারপর। আর একটা বছরই তো। ঈশাদ মুখ লটকিয়ে ফেলল। অগত্যা, মহারানীর আদেশ বলে কথা। কণা আরো একবার হাসলো। ঈশাদ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো সেই রমণীর পানে, যার সৌন্দর্যে সে আপ্লুত। মাইশার বিছানার পাশে দাঁড়িয়ে আছে তার পুরো বন্ধু বান্ধবের দল। মূলত তারা এসেছে সরি বলতে। তার মনে হচ্ছে তার কারণেই হয়তো গতকাল মাইশার মন খারাপ হয়ে গিয়েছিল। সে হয়তো তার অজান্তেই তার প্রিয় ফ্রেন্ডকে কষ্ট দিয়ে ফেলেছে। সবাই পিছনে দাঁড়িয়ে থাকলেও তাইজিন সবার আগে দাঁড়িয়ে আছে।
মাইশা বসে বসে এদের কাণ্ড বোঝার চেষ্টা করছে, কেন এরা সবাই মিলে দল বেঁধে এখানে এসেছে, মতলব কি সেটা জানার চেষ্টা করছে। কিন্তু অনেকক্ষণ হলো কেউ কোনো কথা বলছে না। আসার পর থেকেই সবাই মাইশার সামনে খাম্বার মতন দাঁড়িয়ে আছে, আর মাইশা সেটা গালে হাত দিয়ে বসে বসে দেখছে। অবশ্য সে একা না, ওর বোন সৃজনীয় ওদের সবার উদ্দেশ্য বোঝার চেষ্টা করছে। মাইশা শেষে বিরক্ত হয়ে বলল, তোরা কতক্ষণ এরকম সাইলেন্ট মোডে থাকবি, একটু বলবি? ভালো লাগছে না আমার। তাইজিন নিজেকে ধাতস্থ করে এগিয়ে গেল মাইশার দিকে। মাইশার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল।